শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। বিএস টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিও লেসনে ক্লাস 11-এর অর্থাৎ সেমিস্টার 1-এর যে চ্যাপ্টারটি আমরা পড়ছিলাম, সেল দ্য বেসিক ইউনিট অফ লাইফ, এই চ্যাপ্টারের 4th ভিডিও লেসন এবং এটাই হচ্ছে থিওরির 4th অর্থাৎ লাস্ট ভিডিও লেসন। এখানে আজকে চ্যাপ্টারটা শেষ করব এবং পরবর্তী ভিডিও লেসনে আমরা এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। আগের দিন আমরা ইআর পর্যন্ত অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্যন্ত বিস্তারিতভাবে পড়েছিলাম। আজকে আমরা পড়ব রাইবোজোম থেকে। রাইবোজোম কি না, রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। কোষের প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হচ্ছে রাইবোজোমকে? না, রাইবোজোম হচ্ছে সেই কোষ অঙ্গাণু যেটা প্রোটিন সংশ্লেষে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষের মধ্যে যে প্রোটিন সংশ্লেষিত হয় সেটা রাইবোজোম দ্বারাই সম্পন্ন হয়। এবং তোমরা অলরেডি জানো রাইবোজোম মূলত আমরা যেটা পড়বো দু রকমের, সেটা হচ্ছে 70S রাইবোজোম এবং 80S রাইবোজোম। এই 70S রাইবোজোম কোথায় থাকে না, মূলত প্রোক্যারিওটিক যে সেল বা প্রোক্যারিওটিক কোষ সেখানে থাকে, এবং 80S রাইবোজোম সাধারণত ইউক্যারিওটিক কোষে থাকে। এবং এদের সাব ইউনিটগুলো তো তোমরা জানো এবং সেগুলোকে পরবর্তীকালে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। 70S সাব ইউনিটের রাইবোজোমের সাব ইউনিট হচ্ছে 50S এবং 30S, এবং 80S রাইবোজোমের সাব ইউনিটগুলো হচ্ছে 60S এবং 40S। দেখো, তোমাদের ক্ষেত্রে মনে রাখার একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। 7 হচ্ছে অড নাম্বার, তাই এর দুটো সাব ইউনিট সেটাও দেখো অড নাম্বার দিয়ে আছে, 5 দিয়ে 50S এবং 3 দিয়ে 30S। আর 80S হচ্ছে ইভেন নাম্বার, তাই এর সাব ইউনিটগুলো দেখো 60 অর্থাৎ 6 প্রথমে এবং 4 দুটোই হচ্ছে ইভেন নাম্বার। তো এই রাইবোজোমের এই যে সাব ইউনিটগুলো রয়েছে এটা কিভাবে থাকে, রাইবোজোমের গঠন কি, কিভাবে উৎপত্তি লাভ করেছে, চলো আমরা একটু বই থেকে দেখে নিই। প্রথম চলে আসো রাইবোজোম। এই রাইবোজোম হচ্ছে আদি কোষে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে থাকে এবং আদর্শ কোষে সাইটোপ্লাজমে, ক্লোরোপ্লাস্টে, মাইটোকন্ড্রিয়াতে, অমসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকুলামে, নিউক্লিয় পর্দায় এবং প্রায় সর্বত্র এটা অবস্থান করে। তাই এটাকে ইউনিভার্সাল সেল অর্গানেলস বলা হয়, অর্থাৎ সেটা প্রোক্যারিওটিক কোষেও থাকে, ইউক্যারিওটিক কোষে তো থাকেই, সঙ্গে বিভিন্ন কোষ অঙ্গাণুতে থাকে, তাই এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেল অর্গানেলস। এবং তোমরা অলরেডি জানো এটাকে পর্দাবিহীন কোষ অঙ্গাণু বলা হয়, এখানে কোনো একক পর্দা থাকে না। এরা নিউক্লিওলাস থেকে উৎপত্তি লাভ করে, তার মানে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস থাকে সেই নিউক্লিওলাস থেকে এটা উৎপত্তি লাভ করছে। এবং রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হওয়ার জন্য এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, অর্থাৎ কোষের প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত, দুটো উপাদান দ্বারা রাইবোজোম গঠিত হয়, একটা হচ্ছে প্রোটিন এবং আরেকটা হচ্ছে আরএনএ, এবং এগুলো খুবই ছোট হয়, 150 থেকে 200 অ্যামস্ট্রং পর্যন্ত হয়ে থাকে। এই হচ্ছে মূলত রাইবোজোম সম্পর্কে যেটা দেওয়া আছে। রাইবোজোমের আবিষ্কার, রাইবোজোম বিজ্ঞানী রবিনসন এবং বিজ্ঞানী ব্রাউন 1953 খ্রিস্টাব্দে উদ্ভিদ কোষে এটা আবিষ্কার করেছিলেন। তার আগে 1943 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্লড প্রথম এদের উপস্থিতি অনুধাবন করেন, তাই রাইবোজোমকে ক্লডের দানাও বলা হয়। পরবর্তীকালে বিজ্ঞানী প্যালাডে 1955 খ্রিস্টাব্দে প্রাণী কোষে এদেরকে পর্যবেক্ষণ করেছিলেন এবং নামকরণ করেছিলেন রাইবোজোম। এই রাইবোজোম কোথায় থাকে অলরেডি আলোচনা করলাম, প্রোক্যারিওটিক কোষেও থাকে সাইটোপ্লাজমের মধ্যে। ইউক্যারিওটিক কোষে কোথায় থাকে? ইউক্যারিওটিক কোষে থাকে অবশ্যই নিউক্লিওলাস থেকে উৎপন্ন হওয়ার পরে সেটা নিউক্লিয় পর্দা ভেদ করে ইআরের উপরে থাকে, এন্ডোপ্লাজমীয় জালিকার উপরে থাকে। এছাড়াও সাইটোপ্লাজমে তো থাকে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়াল রাইবোজোম, প্লাস্টিডের মধ্যে থাকে প্লাস্টিডিয়াল রাইবোজোম, এই সমস্ত কোষ অঙ্গাণুতেও এটা অবস্থান করে। সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোমকে অবশ্যই সাইটো রাইবোজোম বলা হয়। মাইটোকন্ড্রিয়াতে অবস্থান করলে মাইটো রাইবোজোম বলা হবে। এবং রাইবোজোম সাইটোপ্লাজমে এককভাবে অবস্থান করলে তখন তাকে বলা হবে মনোজোম, এবং এমআরএনএর ওপরে অবস্থান যদি করে তখন তাকে বলা হচ্ছে পলিরাইবোজোম বা পলিজোম।
তার মানে কি না, রাইবোজোম সাধারণত একটা ডাইমার হিসাবে থাকে, দুটো সাব ইউনিট এইভাবে ডাইমার হিসাবে অবস্থান করে রাইবোজোম। এইভাবে এককভাবে থাকলে তখন তাকে বলা হচ্ছে মনোজোম। কিন্তু যদি এইভাবে হয়, ধরো কোনো এমআরএনএ এর ওপরে রাইবোজোম অবস্থান করছে, এটা হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, এর ওপরে রাইবোজোমগুলো যদি অবস্থান করে, এইভাবে রাইবোজোম যদি অসংখ্য রাইবোজোম একটার পর একটা অবস্থান করে, যেহেতু অসংখ্য রাইবোজোম এমআরএনএর উপরে থাকে, তখন তাকে বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম। পলিজোম বা পলিরাইবোজোমও বলা হয়। এই রাইবোজোম যেটা বললাম এটা প্রোটিন দ্বারা গঠিত হয়, আবার এই এমআরএনএর উপরে এইভাবে যুক্ত হয় এবং এমআরএনএর উপরে প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে। এরপরে চলে আসো সংখ্যা। রাইবোজোমের সংখ্যা পড়তে হবে ইকোলাই বা এস্চেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়ার কোষে রাইবোজোম কত থাকে? 20,000 থেকে 30,000টি থাকে এবং একটি আদর্শ কোষে রাইবোজোম প্রায় 1 লক্ষ হয়। রাইবোজোম কোথায় উৎপত্তি লাভ করে? না, রাইবোজোম নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকে উৎপত্তি লাভ করে। কিভাবে? দেখো, সাধারণত একটা যদি নিউক্লিয়াসের আমি গঠন দেখি, তাহলে নিউক্লিয়াসের অবশ্যই এরকমভাবে নিউক্লিয় পর্দা থাকে এবং নিউক্লিয়াস তো দ্বি-একক পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু। আজকে আমরা পড়বো শেষের দিকে যে এই যে কোষ অঙ্গাণুটা রয়েছে এর গঠন কিভাবে হয় সেটা পড়ব। এর মধ্যে একটা গাঢ় অংশ দেখতে পাওয়া যায়, এটাকে বলা হয় কি? নিউক্লিওলাস। এটা হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস থেকে এই রাইবোজোমগুলো উৎপন্ন হয় এবং এগুলো উৎপন্ন হওয়ার পরে এই যে ছিদ্রগুলো রয়েছে, নিউক্লিয় ছিদ্র, এই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং এর বাইরে যে ইয়ার থাকে, এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর গাত্রে এগুলো অবস্থান করে এবং সাইটোপ্লাজমে এটা অবস্থান করে। অর্থাৎ এই নিউক্লিওলাস থেকে রাইবোজোম উৎপত্তি লাভ করছে। আকার তো অলরেডি আমরা আলোচনা করেছি। প্রোক্যারিওটিক কোষে উপস্থিত যে রাইবোজোম সেটা 70S, তার দুটো সাব ইউনিট হচ্ছে 50S এবং 30S। এই দুটো মিলিত হয়ে 70S রাইবোজোম তৈরি করছে, আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 60S এবং 40S। এখন তোমরা বলতে পারো, স্যার যে 80S রাইবোজোম বলছেন, 80S, এবং এর দুটো সাব ইউনিট আপনি বলছেন যে স্যার 60S এবং 40S। 60 আর 40 যোগ করলে তো স্যার 100 হয়, তাহলে 100S হওয়ার কথা ছিল, আপনি কেন 80 বলছেন? তাহলে আপনি কি ম্যাথ জানেন না? কিন্তু বাস্তব ব্যাপারটা কি বলতো, এটা তো আর পাটিগণিত নয়। রাইবোজোম যেটা বললাম কি হিসাবে থাকে, এরকমভাবে ডাইমার হিসাবে থাকে, দুটো মনোমার একত্রিত হয়। এই দুটো মনোমারের এখানে এস মানে কি, যে এস এর কথা বললাম, এস মানে হচ্ছে ভেদবার্গের অধ একক, ভেদবার্গের অধ একক বা অধ একক গুণাঙ্ক বলা হয়। এটা যদি এইভাবে থাকে, অর্থাৎ দুটো মনোমার একত্রিত হয়ে ডাইমার হয়ে একটা 80S রাইবোজোম তৈরি করছে বা 70S রাইবোজোম তৈরি করছে। এবারে এটা যদি আমরা আলাদা করি, তাহলে এরকম একটা সাব ইউনিট পাওয়া যাবে এবং এইরকম একটা সাব ইউনিট পাওয়া যাবে। এটা হচ্ছে 60S এবং এটা হচ্ছে 40S। এবারে ধরো এই সাব ইউনিটগুলোকে আমি একটা টেস্ট টিউবের মধ্যে এইভাবে রাখলাম। একটা টেস্ট টিউব পরীক্ষাগারে, এরকম একটা টেস্ট টিউবের মধ্যে এদেরকে স্থানান্তরিত করা হলো। এবার টেস্ট টিউবের মধ্যে যখন এই রাইবোজোমগুলোকে স্থানান্তরিত করা হবে, রাইবোজোমগুলোকে দেওয়া হবে, দিয়ে সেন্ট্রিফিউজ করা হবে। সেন্ট্রিফিউজ মানে কেন্দ্রাতিক যন্ত্রে বা সেন্ট্রিফিউজ যন্ত্রে যদি তীব্র বেগে ঘোরানো হয়, তারপরে কি হবে, রাইবোজোমগুলো অধঃক্ষিপ্ত হবে। যদি রাইবোজোমগুলো ডাইমার হিসেবে থাকে, মানে দুটো একত্রেইভাবে থাকে, তারা অবশ্যই বেশি ভারী হবে, তাদের ভর অনেক বেশি হবে, তো তারা ন্যাচারালি নিচের দিকে, টেস্ট টিউবের নিচের দিকে অধঃক্ষিপ্ত হবে। যে জায়গায় অধঃক্ষেপ হয় তাদের অধঃক্ষেপণ গুণাঙ্কটা হচ্ছে 80S। আবার যদি আমরা এই 40 এবং
60s এই দুটো সাব ইউনিটকে আলাদা আলাদাভাবে সেন্ট্রিফিউজ করি, তাহলে 40sটা অবশ্যই সব থেকে হালকা হবে এবং এই রকম ওপরে সব থেকে ওপরের দিকে অধক্ষিপ্ত হবে, এটা হচ্ছে 40s, এবং 60sটা ন্যাচারালি তার নিচে অধক্ষিপ্ত হবে, অর্থাৎ যার ভর যেরকম সেই অনুযায়ী অধক্ষিপ্ত হয়। কিন্তু অর্থাৎ যদি আলাদা আলাদাভাবে অধক্ষিপ্ত করি তাহলে একটা অবশ্যই 40s এবং একটা 60s অধক্ষিপ্ত হচ্ছে, যদি দুটোকে একত্রে অধক্ষিপ্ত করি তাহলে যে জায়গায় অধক্ষিপ্ত হচ্ছে সেটা হচ্ছে 80s। এই জন্য 80s এর সাব ইউনিট হচ্ছে 40 এবং 60s। আবার 70s এর সাব ইউনিটগুলো কি কি না 50s এবং 30s। বোঝা গেল তো? এটা হচ্ছে ভেদবার্গের অথ একক। এবারে রাইবোজোমের রাসায়নিক গঠন যদি দেখি তাহলে কি কি থাকে, একটু আগেই বললাম রাইবোজোমে দুটো উপাদান মূলত থাকে, মূলত দুটো উপাদান, একটা হচ্ছে আরএনএ আর একটা হচ্ছে প্রোটিন থাকে, এবং এরা ডাইভ্যালেন্ট ধাতব আয়ন দ্বারা যুক্ত থাকে, মূলত ম্যাগনেসিয়াম আয়ন দ্বারা যুক্ত থাকে। এবং আরএনএ এবং প্রোটিনের পরিমাণ সবচাইতে বেশি থাকে। আরএনএ এবং প্রোটিন 70s রাইবোজোমের ক্ষেত্রে 2:1 অনুপাতে থাকে, অর্থাৎ এই যে 70s রাইবোজোমটা আমরা দেখছি এখানে আরএনএ এবং প্রোটিন কত থাকে 2:1 অনুপাতে থাকে, মনে রাখবে 70s রাইবোজোমের ক্ষেত্রে। কিন্তু যদি আমি 80s রাইবোজোমের ক্ষেত্রে দেখি সেখানে আরএনএ এবং প্রোটিন 1:1 অনুপাতে থাকে, অর্থাৎ 70s রাইবোজোমের ক্ষেত্রে আরএনএ এর পরিমাণটা বেশি থাকে। এবং রাইবোজোমের আরএনএ কে কি আরএনএ বলা হচ্ছে আরআরএনএ, এবং তোমরা জানো যে আরএনএ মূলত 3 রকমের হয়, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ যার উপরে আবার রাইবোজোম যুক্ত হয়, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে নিয়ে সাইটোপ্লাজম থেকে এমআরএনএ এর উপরে নিয়ে আসে, আর রাইবোজোম গঠন করে যে আরএনএটা তাকে বলা হচ্ছে আরআরএনএ, অর্থাৎ রাইবোজোমাল আরএনএ, যেটা মূলত রাইবোজোম গঠন করছে। এবারে আমরা চলে আসি যে রাইবোজোমের ক্ষেত্রে কি কি উপাদান থাকে। 70s রাইবোজোমে কি থাকে না 34% থাকে প্রোটিন এবং 66% থাকে আরআরএনএ। অবশ্যই যেটা বললাম যে 70s রাইবোজোমের ক্ষেত্রে আরএনএ এবং প্রোটিনের অনুপাত 2:1 অনুপাতে থাকে। দেখো অলমোস্ট 34% হচ্ছে প্রোটিন থাকছে এবং প্রায় তার ডবল 66% থাকছে আরএনএ, তাই এই অনুপাতটা এইভাবে হয়ে থাকে। এবং কতগুলি উপ একক নিয়ে এক একটি পলিপেপটাইড এবং প্রোটিন গঠিত হয়। 70s রাইবোজোমে 30s উপ এককে 21টি পলিপেপটাইড থাকে, আর 50s এ 31 অর্থাৎ 31টি পলিপেপটাইড উপস্থিত থাকে। আবার 80s এর ক্ষেত্রে 40s সাব ইউনিট যেটা রয়েছে সেখানে 33টি এবং 60s সাব ইউনিটে 49 বা 49টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে। এবং রাইবোজোমে প্রোটিন এবং আরএনএ এর অনুপাত 80s এর ক্ষেত্রে 35 এবং 65 হয়ে থাকে। এরপরে চলে আসো রাইবোজোমের পরাণু গঠন। রাইবোজোমের যদি পরাণু গঠন দেখি তাহলে আমরা কি দেখতে পাবো না রাইবোজোমের পরাণু গঠনের ক্ষেত্রে এই রকম দুটো সাব ইউনিটের গঠন দেখতে পাবো। এই নিচে যে সাব ইউনিটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 50s সাব ইউনিট, এটা হচ্ছে বড় সাব ইউনিট। এখানে কি কি অংশ দেখতে পাচ্ছি, 3টি প্রধান অংশ দেখতে পাচ্ছি। একটা এই অংশটা, এটাকে বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে চূড়া। এবং এদিকের এই যে স্ফীত অংশটা একদম লম্বা একটা অংশ দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে বৃন্ত, এবং এটা কেন্দ্রের যে স্ফীত অংশটা এটাকে বলা হয় কেন্দ্রীয় স্ফীতি। তোমরা পড়েছো যে যখন দুটো পর্বতের মাঝের অংশটাকে উপত্যকা বলা হয় বা ভ্যালি বলা হয়, এখানেও ঠিক একই রকম। দেখো এখানে একটা স্ফীত অংশ রয়েছে, এইখানে একটা স্ফীত অংশ রয়েছে, ঠিক এর মাঝের এই অংশটাকে বলা হচ্ছে ভ্যালি বা উপত্যকা। এই রকম একটি বৃহৎ সাব ইউনিটের গঠন। আর ক্ষুদ্র সাব ইউনিট যেটা, সেটার গঠন কীরকম হয় না, সেখানেও 3টি অংশ দেখতে পাই আমরা। একটা হচ্ছে মঞ্চ, তারপরে হচ্ছে মস্তক, এবং এই অংশটা হচ্ছে পাদদেশ। এবং এখানে আমরা এই যে 30s সাব ইউনিটে এই মস্তক এবং মঞ্চের মাঝে এই অংশটাকে দেখতে পাওয়া যায়, যেটা সেটাকে বলা হয় ক্লেফট।
এই গঠনটা কে বর্ণনা করেছিলেন? এই যে গঠনটা বর্ণনা করেছিলেন বিজ্ঞানী জে.এ. লিউক। এটা হচ্ছে সর্বজন গ্রাহ্য মডেল। এখন এই যে রাইবোজোমে আমরা তিনটি অংশ দেখতে পাবো, তিনটি বিশেষ রাইবোজোমের অধ একক দুটির মধ্যে তিনটি বিশেষ সাইট থাকে। কি কি না, অ্যামাইনো অ্যাসাইল অঞ্চল বা এ সাইট, তারপরে পেপটাইড অঞ্চল বা পি সাইট এবং এক্সিট অঞ্চল বা ই সাইট। এই যে সাইটগুলো থাকে এরা কি কাজ করে দেখো, এরা কি কাজ করছে একটু দেখে নেই। ধরো এটা একটা সাব ইউনিট, এই সাব ইউনিটে আমরা কি দেখতে পাচ্ছি, এরকম একটা সাব ইউনিট, তিনটা অংশ থাকবে যেটা বললাম, একটা হচ্ছে এ সাইট, তারপরের অংশটা হচ্ছে পি সাইট, আর তারপরে অংশটা হচ্ছে ই সাইট। এই তিনটা। এবারে এ সাইট মানে কি না, এ সাইট মানে অ্যামাইনো অ্যাসাইড। যখন প্রোটিন সংশ্লেষ হয় তখন অ্যামাইনো অ্যাসিডকে বয়ে নিয়ে আসে কে না টিআরএনএ। এই অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোম গ্রহণ করে কোন সাইডে, সেটা হচ্ছে এ সাইডে। এটা হলো একটা অ্যামাইনো অ্যাসিড, এ সাইড দ্বারা গৃহীত হলো, এই জন্য এটাকে অ্যাকসেপ্টার সাইড বলা হয়। অ্যামাইনো অ্যাসাইল সাইড অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করছে। এবারে এই অ্যামাইনো অ্যাসিডটা যখন এলো, প্রথম অ্যামাইনো অ্যাসিড এলো, এটা এ সাইড এটাকে গ্রহণ করলো। এ কি করে না, এ পি সাইডের দিকে এইভাবে স্থানান্তরিত করে দেয়। এবারে এটা যখন পি সাইডে চলে আসে তখন এই এ সাইডে আর নতুন করে অ্যামাইনো অ্যাসিড আবার আসবে, এখানে এই সাইডটা ফাঁকা হয়ে যাচ্ছে, তখন আর একটি অ্যামাইনো অ্যাসিড আসবে। এবং পি সাইড কি করে, এই দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা পেপটাইড, এভাবে পেপটাইড বন্ধনী তৈরি করে দেয়। কি বন্ধনী তৈরি করে? পেপটাইড বন্ধনী তৈরি করে দেয়। এই জন্য পি সাইডের নাম হচ্ছে পেপটাইডাল সাইড, এটা পেপটাইড বন্ধনী তৈরি করে দেয়। পেপটাইড বন্ধনী তৈরি হয়ে গেল, দুটো যুক্ত হয়ে গেল। এবারে পি সাইড থেকে আসবে ই সাইডে, এবারে পি সাইড থেকে যখন ই সাইডে চলে আসছে তখন পি সাইডে আবার এ সাইড থেকে অ্যামাইনো অ্যাসিডে চলে আসে, তখন এ সাইডে আবার কিন্তু ফাঁকা হয়ে যায়, তখন আর একটি অ্যামাইনো অ্যাসিড এসে এ সাইডে যুক্ত হতে থাকে। এবং ই সাইড হচ্ছে এক্সিট সাইড, এই দিক দিয়ে কিন্তু চেনটা ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে আসবে। এইভাবে একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড আসে, এ সাইডে যুক্ত হয়, পি সাইডে গিয়ে পেপটাইড বন্ধনী তৈরি হয় এবং ই সাইড হচ্ছে এক্সিট সাইড, তার মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। এইভাবে একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি করে? পলিপেপটাইড শৃঙ্খল, যেটা পরবর্তীকালে প্রোটিন তৈরি করবে। এইভাবে রাইবোজোম প্রোটিন তৈরি করে এই তিনটি সাইডের দ্বারা। এমআরএনএর উপরে যখন রাইবোজোম থাকে অবশ্যই যেটা বললাম এটাকে বলা হচ্ছে পলিজোম। রাইবোজোমের যে দুটো অণু থাকে, দুটো সাব ইউনিট থাকে, যেটা অবশ্যই কোন আয়ন দ্বারা যুক্ত থাকে মনে রাখবে, Mg2+ আয়ন দ্বারা এটা যুক্ত থাকে। এই হচ্ছে রাইবোজোমের মোটামুটি গঠন। পলিরাইবোজোম অলরেডি আলোচনা করেছি, যেটা একটু আগেই বলছিলাম। দেখো এইভাবে যখন এমআরএনএর ওপরে, এটা হচ্ছে এমআরএনএর ওপরে এইভাবে যখন রাইবোজোমের সাব ইউনিটগুলো যুক্ত হয় দিয়ে যে গঠন সৃষ্টি করে তাকে বলা হচ্ছে অবশ্যই পলিজোম। এবং ম্যাগনেসিয়াম আয়নের গাঢ়ত্বের জন্য রাইবোজোমের উপ-একক দুটি পরস্পর যুগ্মভাবে অবস্থান করে এবং ডাইমার হিসেবে অবস্থান করে। একটু আগেই বলেছিলাম এস মানে হচ্ছে ভেদবার্গ একক বা সেডিমেন্টারি কোএফিসিয়েন্ট বা অধঃক্ষেপণ গুণাঙ্ক। এবারে চলে আসি সাব ইউনিটগুলো কি হয় না, 80s রাইবোজোমের সাব ইউনিট একটু আগে বলেছি 60 আর 40, যেটা ইউক্যারিওটিক কোষে থাকে। 70s রাইবোজোমের সাব ইউনিট হচ্ছে 50s এবং 30s, যেটা প্রোক্যারিওটিক কোষে থাকে। এবং 55s যেটা মাইটোকন্ড্রিয়াতে থাকে যে রাইবোজোমটা, তার সাব ইউনিট হচ্ছে 35s এবং 55s। এই রাইবোজোমের যে ভাগগুলো সেটা একটু দেখে নেব আমরা। এরপরে চলে আসো অধঃক্ষেপণ গুণাঙ্ক বা ভেদভার্গের অধঃক্ষেপক গুণাঙ্ক কি না, কোনো বস্তুকে বিশেষ অবস্থায় সেন্ট্রিফিউজ যন্ত্রের টিউবে দ্রুতগতিতে ঘোরালে যে নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট রেটে কি হয় না, অঙ্গাণু তাদের আণবিক ভর আকৃতি অনুসারে টিউবের নিচে অধঃক্ষিপ্ত হয়, তাকে বলা হয় ভেদভার্গ একক বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। এর মান কত? 1 × 10⁻32। এবারে চলে আসে রাইবোজোমের কাজ কি। রাইবোজোমের কাজ অবশ্যই প্রোটিন সংশ্লেষ করা, আলোচনা করলাম, তাই এটাকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। এছাড়া
সাইটোপ্লাজমে অবস্থিত মুক্ত রাইবোজোম সাইটোপ্লাজম গঠনে সাহায্য করে, এর ওপরে থাকে সেটা প্রোটিন সংশ্লেষ করে, বিভিন্ন ধরনের উৎসেচক ক্ষরণে সাহায্য করে, আর রাইবোজোম আরআরএনএ কে সঞ্চয় করে রাখে, কারণ আরআরএনএ হচ্ছে রাইবোজোমের মধ্যেই থাকে, আর এটি স্নেহ পদার্থ বিপাকেও সাহায্য করে। এবারে চলে আসো সাইটোরাইবোজোম আর মাইটোরাইবোজোম কি না, সাইটোপ্লাজমে যে রাইবোজোম থাকে তাকে সাইটোরাইবোজোম বলা হয়, মাইটোকন্ড্রিয়াতে যেটা থাকে সেটা হচ্ছে মাইটোরাইবোজোম, আর সাইটোপ্লাজমে যদি প্রোক্যারিওটিক হয় 70S, ইউক্যারিওটিক হলে 80S থাকে, আর তোমার মাইটোরাইবোজোম অর্থাৎ মাইটোকন্ড্রিয়াতে যেটা থাকে সেটা হচ্ছে অলওয়েজ 55S হয়ে থাকে। মাইক্রোজোম কি না, কোষীয় উপাদানগুলিকে কেন্দ্রাত্মিক যন্ত্রে মানে সেন্ট্রিফিউজ যন্ত্রের সাহায্যে তীব্র বেগে ঘোরালে যে অণুবীক্ষণিক কণা পৃথক হয় তাকে বলা হচ্ছে মাইক্রোজোম। আচ্ছা, 70S এবং 80S রাইবোজোমের মধ্যে পার্থক্য অলরেডি আমি কিন্তু আলোচনা করেছি, এটা একটু দেখে নেবে। নেক্সট চলে আসো তোমার এর পরের যে কোষ অঙ্গাণু সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোমকে বলা হয় আত্মহননকারী বা আত্মঘাতী থলি, বা আমরা ইংরেজিতে বলবো সুইসাইড ব্যাগ। সুইসাইড ব্যাগ কেন বলা হচ্ছে লাইসোজোমকে না, লাইসোজোম কি করে, কোষীয় অঙ্গাণুকে ধ্বংস করে, ফলে কোষের মৃত্যু ঘটে, আর কোষের যখন মৃত্যু ঘটবে তখন এই ব্যাটা কি করবে, এরও মৃত্যু ঘটবে, তাই এটাকে বলা হচ্ছে সুইসাইড ব্যাগ। লাইসোজোম হলো প্রাণী কোষের সাইটোপ্লাজমে একক পর্দাবেষ্টিত আর্দ্র বিশ্লেষক উৎসেচক। বিজ্ঞানী ক্রিশ্চিয়ান ডি ডুভে 1949 খ্রিস্টাব্দে এবং মতান্তরে 1950 খ্রিস্টাব্দে লাইসোজোমের নামকরণ করেন। লাইসোজোম অ্যাকচুয়ালি কোথা থেকে সৃষ্টি হচ্ছে না, লাইসোজোম মূলত এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এবং জিবি বা গলগি বডিজ থেকে এটা সৃষ্টি হয়। কোথায় থাকে না, লাইসোজোম মানুষের লোহিত রক্ত কণিকা ছাড়া প্রায় সব প্রাণী কোষে থাকে। থাকে না কোথায়, পরীক্ষায় আসে মানুষের লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড কর্পাসেলস RBC-তে থাকে না, আর প্রায় সমস্ত প্রাণী কোষে থাকে। আবার কিছু কিছু উদ্ভিদ কোষেও লাইসোজোম থাকে। কোন কোন উদ্ভিদ কোষে না, পেঁয়াজের বীজ কোষে, তামাক এবং ভুট্টার চারা উদ্ভিদ কোষে এবং থ্যালোফাইটাভুক্ত কয়েকটি উদ্ভিদের কিন্তু এই লাইসোজোম নামক যে সেল অর্গানেল সেটা লক্ষ্য করা যায়। এর গঠন যদি আমরা দেখি, এটা অত্যন্ত সরল একটা গঠন, কিছুই নয়, এইরকম বাইরে একটা আবরণী থাকে, একক পর্দা থাকে, এবং এই একক পর্দার বাইরের দিকে কি থাকে না, ভেতরের দিকে ধাত্র থাকে, এবং এই ধাত্রের মধ্যে প্রায় 50 রকমের আর্দ্র বিশ্লেষক উৎসেচকগুলো থাকে। তাহলে কি থাকে, একটা আবরণী বা যাকে বলা হয় সীমাস্থ পর্দা এবং ধাত্র বা ম্যাট্রিক্স থাকে। এবারে এই সীমাস্থ পর্দা যেটা লাইসোজোমের হচ্ছে প্রোটিন নির্মিত একক পর্দা যেটা, সেটাকে এই সীমাস্থ পর্দা বলা হয়। সীমাস্থ পর্দার বিভিন্ন প্রকার আম্লিক এবং অধিক গ্লাইকোসাইলেটেড অন্তস্থ প্রোটিন থাকে এই সীমাস্থ পর্দা, অর্থাৎ যে বহি পর্দা যেটা রয়েছে বাইরের দিকে, অর্থাৎ লাইসোজোমের কি রয়েছে না, লাইসোজোমে যদি আমরা দেখি তাহলে জাস্ট এরকম একটা গঠন দেখতে পাবো। এটা হচ্ছে একটা সীমাস্থ পর্দা থাকে, আর সীমাস্থ পর্দার ভেতরে কি থাকে, ম্যাট্রিক্স বা ধাত্র অবস্থান করে, আর এটাই হচ্ছে সীমাস্থ পর্দা। এরপরে আমরা দেখব এখানে কিছু উপাদান থাকে যাকে বলা হয় লোবিলাইজার, আর একটা হচ্ছে স্টেবিলাইজার। অনেকে নিশ্চয়ই জানো যে যাদের বাড়িতে পুরনো টিভি আছে বা এসি রয়েছে তাদের স্টেবিলাইজার থাকে। স্টেবিলাইজার কি করে না, ওই ইলেকট্রিসিটি যেটা আছে তাদের ভোল্টেজটাকে স্টেবল রাখে, যাতে ওই যন্ত্রটা স্বাভাবিকভাবে কাজ করতে পারে, কোনো অসুবিধা না সৃষ্টি হয়। এবারে সীমাস্থ পর্দাতেও তাহলে স্টেবিলাইজার থাকে। স্টেবিলাইজার মানে বুঝতেই পারছো কি করে না, স্থিতিশীলতাকে রক্ষা করতে সাহায্য করে। কার স্থিতিশীলতা? ওই সীমাস্থ পর্দার। তার মানে রক্ষা করার জন্য স্টেবিলাইজার কেন প্রয়োজন হচ্ছে, তাহলে নিশ্চিতভাবে কিছু উপাদান থাকে যেটা এই স্থিতিশীলতাটাকে বিঘ্ন ঘটায়। তাই যে সমস্ত পদার্থ সীমাস্থ পর্দার স্থিতিশীলতায় বিঘ্ন ঘটায় তাদের বলা হচ্ছে লোবিলাইজার। যেরকম ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, হরমোনের মধ্যে প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন, এই যে উপাদানগুলো রয়েছে এদেরকে বলা হয় লাইসোজোমের লোবিলাইজার, যেটা এই সীমাস্থ পর্দার স্থিতিশীলতাকে নষ্ট করে। এবং এদেরকে কাউন্টার করার জন্য কিছু উপাদান থাকে যাতে সীমাস্থ পর্দাটা স্থিতিশীল হয়, সেই উপাদানগুলোকে বলা হচ্ছে স্টেবিলাইজার।
কি কি না কোলেস্টেরল এবং কর্টিজোন, এগুলো হচ্ছে স্টেবিলাইজার হিসাবে কাজ করে। আর এর ভেতরে থাকে কি, এই যে এটা ভেতরে থাকে ম্যাট্রিক্স বা ধাত্র। এই ধাত্রের মধ্যে 50 রকমের আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে, যেটা খাদ্যবস্তুর পাচনে সাহায্য করে, দানাদার বস্তু ইত্যাদি পাচনে সাহায্য করে, কিছু উৎসেচক থাকে। এবারে এই যে লাইসোজোম, এই লাইসোজোমকে বলা হয় কি জানো তো, এটাকে বলা হচ্ছে পলিমরফিক সেল অর্গানেলস। সেল অর্গানেলস, পলিমরফিক সেল অর্গানেলস কেন বলা হচ্ছে? পলিমরফিজম মানে কি? বহুরূপতা। বহুরূপতা, লাইসোজোমের ক্ষেত্রে বহুরূপতা দেখতে পাওয়া যায়। কি বহুরূপতা দেখতে পাওয়া যায় না, লাইসোজোম মূলত 2 রকমের হয়, কিন্তু 4 রকমের বহুরূপতা লক্ষ্য করা যায়। লাইসোজোম হচ্ছে 2 রকমের প্রধানত, একটা হচ্ছে প্রাইমারি লাইসোজোম, আর একটা হচ্ছে কি সেকেন্ডারি বা গৌণ লাইসোজোম। প্রাইমারি মানে যে লাইসোজোমটা সদ্য সৃষ্ট হচ্ছে, এই সদ্য সৃষ্ট লাইসোজোমকে বলা হচ্ছে প্রাইমারি লাইসোজোম। এইতে চলে আসে প্রাইমারি লাইসোজোম, এরা সদ্য গঠিত হয়, উৎসেচকপূর্ণ থলির মতো লাইসোজোম। এদের মধ্যে আর্দ্র বিশ্লেষক উৎসেচক দানার আকারে থাকে। এরা সাধারণত পরিপাকে অংশগ্রহণ করে না, এদের ব্যাস মাত্র 0.04 মাইক্রোমিটার হয়। অর্থাৎ প্রাইমারি লাইসোজোম যেটা আছে এটা কিন্তু পরিপাকে অংশগ্রহণ করে না, যা সদ্য সৃষ্টি হয়েছে, কিন্তু এর মধ্যে উৎসেচক থাকে। সেকেন্ডারি লাইসোজোম কি না, সেকেন্ডারি লাইসোজোম হচ্ছে যাকে আমরা গৌণ লাইসোজোম বলছি। এটি বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এগুলো 3 রকমের হয়। দেখো, অটোফ্যাগোজোম, হেটারোফ্যাগোজোম এবং রেসিডুয়াল বডি। অটোফ্যাগোজোম কি? অটো মানে কি? নিজস্ব। লাইসোজোম যখন কোষ অঙ্গাণুকে পাচিত করে তখন সেই পদ্ধতিকে বলা হয় অটোফ্যাগি। অর্থাৎ কোনো লাইসোজোম একটা কোষের মধ্যে, তার মানে সেকেন্ডারি লাইসোজোম তো 3 প্রকার বললাম, একটা হচ্ছে কি অটোফ্যাগোজোম, তারপরে একটা হচ্ছে হেটারোফ্যাগোজোম, আর একটা হচ্ছে রেসিডুয়াল বডি। এই অটোফ্যাগোজোম কি করছে? অটোফ্যাগোজোম মানে হচ্ছে একটা কোষ, এই কোষের মধ্যে একটা লাইসোজোম রয়েছে। এই লাইসোজোম থেকে যে উৎসেচকগুলো খরিত হচ্ছে, এটা কি করছে না কোষ অঙ্গাণুকে পাচিত করে। এই যে কোষের অন্যান্য কোষ অঙ্গাণু আছে, এই কোষ অঙ্গাণুগুলোকে পাচিত করে, এখান থেকে উৎসেচক ক্ষরণের পরে এই কোষ অঙ্গাণুকে পাচিত করে। তখন এই লাইসোজোমটাকে বলা হবে কি অটোফ্যাগোজোম। বোঝা গেল? তাহলে এই অটোফ্যাগোজোম বা অটোফ্যাগি গহ্বর বা সাইটোলাইসোজোম কি না, যেটা হচ্ছে কি করছে বয়ঃপ্রাপ্ত কোষ বা কোষ অঙ্গাণু যেগুলো থাকে সেগুলোকে ধ্বংস করছে। হেটারোফ্যাগোজোম কি না, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ পর্দা কর্তৃক যখন কোনো খাদ্যকণা গৃহীত হয়, সেই খাদ্যকণাকে ফ্যাগোজোম গঠন করে এবং তখন ওই ফ্যাগোজোম প্রি লাইসোজোমের সঙ্গে মিলিত হয়ে যে লাইসোজোম সৃষ্টি করছে, তখন তাকে বলা হচ্ছে হেটারোফ্যাগোজোম। এই প্রকার লাইসোজোম পাচক উৎসেচকের সাহায্যে অন্তঃকোষীয় পরিপাক ঘটায়। অর্থাৎ ধরো কোষের মধ্যে কোনো বিজাতীয় বস্তু প্রবেশ করলো, তখন এ কি করে লাইসোজোমের সঙ্গে যুক্ত হয় এবং লাইসোজোম উৎসেচককরণ করে একে ধ্বংস করে। যেহেতু কোষ বহিস্থ কোনো বিজাতীয় বস্তুকে ধ্বংস করছে, তখন তাকে বলা হচ্ছে হেটারোফ্যাগোজোম। আর রেসিডুয়াল বডি কি না, অপাচ্য খাদ্য সহ গৌণ লাইসোজোমকে বলা হচ্ছে রেসিডুয়াল বডি বা টারসিয়ারি লাইসোজোম। এইভাবে তাহলে লাইসোজোম 4 রকমের হচ্ছে মূলত: প্রাথমিক লাইসোজোম, অটোফ্যাগোজোম, হেটারোফ্যাগোজোম এবং রেসিডুয়াল বডি। তাই এটাকে বলা হচ্ছে পলিমরফিক সেল অর্গানেলস বা বহুরূপতা সম্পন্ন কোষ অঙ্গাণু। সুইসাইড ব্যাগ কেন বলা হচ্ছে? দেখো না, লাইসোজোম উৎসেচকের সাহায্যে কোষ মধ্যস্থ বিভিন্ন অঙ্গাণুগুলিকে হজম করে, মানে ধ্বংস করে দেয়, ফলে কোষের মৃত্যু ঘটবে। আর কোষের যখন মৃত্যু ঘটবে তখন লাইসোজোমকে তখন কি বলা হবে? অবশ্যই সুইসাইড ব্যাগ বলা হবে।
কাজ কি, লাইসোজোমের কাজ কি? অলরেডি আমরা কাজ কম বেশি জানলাম। কি করে না, কোনো যখন কোষের মধ্যে কোনো কোষ অঙ্গাণুর যখন বয়ঃপ্রাপ্তি ঘটে, তার কার্যকারিতা হ্রাস পেয়ে যায়, তখন সেটাকে ধ্বংস করে দেয়। অন্তঃকোষীয় পাচন বলা হবে, অন্তঃকোষীয় পাচন ঘটায়। কোষের বাইরে লাইসোজোম উৎসেচক ক্ষরণ করে, এবং সেটা কোষের বাইরে যেরকম কি শুক্রাণু যে উৎসেচক ক্ষরণ করে, সেটা ডিম্বাণুর প্রাচীরকে দ্রবীভূত করে দিচ্ছে, মানে কোষের বাইরেও পাচন ঘটাতে সাহায্য করে। এটাকে বলা হবে এক্সট্রা সেলুলার ডাইজেশন। অটোফ্যাগি তো বললাম, রূপান্তরকালে লাইসোজোম নিঃসৃত উৎসেচকের সাহায্যে ব্যাঙাচির লেজ, তারপরে পুলকা ইত্যাদি পাচিত হয়, বিলুপ্ত হয়, এটাকে বলা হয় অটোফ্যাগি। এবং দেহের প্রতিরক্ষায় সাহায্য করে, দেহে কোনো অধিবিষ প্রবেশ করলে, কোনো প্রোটিন কণা প্রবেশ করলে, ব্যাকটেরিয়া প্রবেশ করলে বা ভাইরাস প্রবেশ করলে তাকে ধ্বংস করছে। শক্তি যোগান দিচ্ছে কিভাবে না, উপবাসকালে যখন কেউ অনেকক্ষণ ফাস্টিং করছে, উপবাস করছে, তখন কোষে সঞ্চিত থাকে যে খাদ্য উপাদানগুলো, বিশেষ করে তোমার কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে, অবশ্যই গ্লাইকোজেন রূপে, প্রোটিন বা ফ্যাট যেগুলো থাকে, লাইসোজোম নিঃসৃত উৎসেচকের দ্বারা সেগুলো পাচিত হয় এবং অবশ্যই শক্তি উৎপন্ন করে। স্পার্ম লাইসিন ঘটায়, অর্থাৎ স্পার্ম লাইসিন লাইসোজোম নিঃসৃত উৎসেচক, যা নিষেককালে ডিম্বাণুর প্রাচীরকে দ্রবীভূত করে। এবং কিছু সঞ্চিত রোগ, অর্থাৎ দেহের কোনো অঞ্চলে সঠিক কাজ না হলে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় রেসিডুয়াল বডি কোষ থেকে নির্গত না হতে পারার জন্য কোষে সঞ্চিত হয়ে যায়, ফলে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে এবং থাইরক্সিন গঠনে সাহায্য করে। এই হচ্ছে লাইসোজোমের কাজগুলো। এখানে পার্থক্যগুলো আছে, পার্থক্যগুলো একটু দেখবে, রাইবোজোম লাইসোজোমের মধ্যে পার্থক্য। নেক্সট চলে আসো, গার্ল তন্ত্র কি? GIRL, গার্ল বা মেয়ে নয়, এক্ষেত্রে গার্ল মানে GERL। জি মানে বুঝতে পারছো গলগি বডি, ER মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এর হচ্ছে লাইসোজোম। তাহলে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোমকে একত্রে বলা হয় গার্ল তন্ত্র বা GERL তন্ত্র। এই তিনটি কোষ অঙ্গাণু কার্যগতভাবে সম্পর্কযুক্ত, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং প্রোটিনের রূপান্তরকরণ এবং ক্ষরণে সাহায্য করে। তাই বিজ্ঞানী ডাইসন এটাকে কি সিস্টেম বলেছেন না, গার্ল সিস্টেম বা গার্ল তন্ত্র বলেছেন। এই হলো লাইসোজোম। এবারে চলে আসো, ভ্যাকুয়েল বা কোষ গহ্বর কি? কোষ গহ্বর কোথায় দেখতে পাওয়া যায় না, কোষ গহ্বর সাধারণত দেখতে পাওয়া যায় একটি আদর্শ উদ্ভিদ কোষে। এটি উদ্ভিদ কোষে এইরকম উদ্ভিদ কোষ, যেখানে এই কোষের সাইটোপ্লাজমের মধ্যে একটি বৃহৎ আকার ফাঁকা অংশ দেখতে পাওয়া যায়। ফাঁকা তো থাকে না, তার মধ্যে কিছু উপাদান থাকবে, সেটাকেই বলা হয় কি, এটা হচ্ছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভেতরে অবশ্যই থাকবে কোষ পর্দা বা প্লাজমা পর্দা, এর ভেতরে থাকে কোষ পর্দা বা প্লাজমা পর্দা। অলরেডি তার গঠন পড়েছো যে এটা হচ্ছে লাইপোপ্রোটিন নির্মিত হয়। এই প্লাজমা পর্দা থাকার পরে এর ভেতরে যদি এরকম কোনো বৃহদাকার গহ্বর থাকে, তখন তাকে বলা হচ্ছে কোষ গহ্বর, তখন তাকে বলা হচ্ছে কোষ গহ্বর বা ভ্যাকুল। এর বাইরে যে আবরণটা থাকে, এই আবরণটাকেই বলা হচ্ছে টোনোপ্লাস্ট। টোনোপ্লাস্ট বলা হয়, কোষের বাইরের কোষ গহ্বরের যে আবরণটা, তাকে বলা হচ্ছে টোনোপ্লাস্ট। এর মধ্যে যে তরল থাকে সে তার নাম কি, তার নাম হচ্ছে সেল স্যাপ বা কোষ রস। এটা তো ফাঁকা থাকে না, এর মধ্যে তরল থাকে। এছাড়া কখনো কখনো এটা গ্যাস গহ্বর হিসেবে কাজ করে, কখনো কখনো খাদ্য সঞ্চয় করে রাখে, রেচন পদার্থ সঞ্চয় করে রাখে। বিজ্ঞানী লিউয়েনহক ভ্যাকুয়েল আবিষ্কার করেন 1676-এ। ভ্যাকুয়েল দেখতে অনেকটা গহ্বরের মতো, এর মধ্যে অলরেডি বললাম সেল স্যাপ বা কোষ রস উপস্থিত থাকে। প্রাণীকোষের ভ্যাকুয়েলগুলি আকারে ছোট হয় এবং সংখ্যায় কম হয়, অনেক সময় থাকে না, অনেক সময় প্রাণীকোষে একদমই থাকে না। এবারে প্রাইমোর্ডিয়াল ইউট্রিক্যাল কি দেখো না, যখন কোষের মধ্যে এরকম একটা বৃহৎ আকৃতির কোষ গহ্বর বা ভ্যাকুয়েল থাকছে, তখন এই যে নিউক্লিয়াস সহ অন্যান্য যে কোষ অঙ্গাণু এগুলো রয়েছে, এগুলো কোথায় চলে আসছে, কোষ পর্দা সংলগ্ন হয়ে যাচ্ছে, কোষ পর্দার কাছাকাছি অঞ্চলে চলে আসে। এই ধরনের গঠনকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। এর কাজ কি
এর কাজটা আমাদের জানতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম টোনোপ্লাস্ট কি না, উদ্ভিদ কোষের যে কোষগহ্বরের যে আবরণ সেটাকেই বলা হচ্ছে টোনোপ্লাস্ট। কাজ হচ্ছে খাদ্যগহ্বর হিসাবে কাজ করে। এককোষী প্রাণীরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্যকণা গ্রহণ করে, তখন সাইটোপ্লাজমে খাদ্যসহ যে গহ্বর গঠিত হয় তাকে বলা হয় খাদ্যগহ্বর। এছাড়া রেচন গহ্বর হিসাবে কাজ করে, কিছু কিছু কোষের ক্ষেত্রে এটা রেচন পদার্থ সঞ্চয় করে রাখে, জল সঞ্চয় করে রাখে। এটা খুব ইম্পর্টেন্ট, 4 নম্বর পয়েন্টটা। সংকোচী গহ্বর বা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল কি, যে সমস্ত রেচন গহ্বর বা বজ্র পদার্থ সঞ্চয়কারী গহ্বরগুলো রয়েছে যেগুলো সংকোচনশীল, অর্থাৎ সেগুলো যখন সংকুচিত হবে, যখন একটা জিনিস ভাবো যে আমরা যখন ওই টুথপেস্ট ইউজ করি, টুথপেস্টের উপরে চাপ দেই, সংকুচিত হয়ে যায় টুথপেস্টটা, ফলে ওই টুথপেস্টটা বেরিয়ে আসে, মানে পুরো টুথপেস্টের ওই যে প্যাকেটটা থাকে সেখানের উপরে যদি চাপ দেই বেরিয়ে আসে। ঠিক একই রকমভাবে সংকোচী গহ্বর, যে সমস্ত কোষের ক্ষেত্রে রেচন পদার্থ সঞ্চয় থাকে ওই কোষ গহ্বরের মধ্যে, তখন সেটা যখন সংকুচিত হবে ন্যাচারালি তার মধ্য থেকে যে উপাদানগুলো, রেচন উপাদানগুলো বা বর্জ্য পদার্থগুলো সেটা বাইরে বেরিয়ে আসবে, এই জন্য এটাকে বলা হয় সংকোচী গহ্বর। এই হলো ভ্যাকুয়াল। এরপরে চলে আসো প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে কোথায় থাকে না, অবশ্যই সমস্ত উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকবে। প্লাস্টিক হচ্ছে উদ্ভিদের বর্ণের জন্য দায়ী, এবং প্লাস্টিড ছত্রাক এবং কয়েক প্রকার পরজীবী উদ্ভিদ ছাড়া সমস্ত উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে থাকে। অবশ্যই এটা দ্বি-একক পর্দা বেষ্টিত একটা কোষ অঙ্গাণু। এটাকেও কিন্তু বলা হয় সেমি অটোনোমাস সেল অর্গানেলস। সেমি অটোনোমাস সেল অর্গানেলস কেন বলছে, যেরকম ঠিক মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব এমআরএনএ, নিজস্ব ডিএনএ ছিল, নিজস্ব আরএনএ ছিল, নিজস্ব প্রোটিন ছিল, রাইবোজোম ছিল, এখানেও এক্স্যাক্টলি সেম জিনিসগুলো থাকে এবং এরা স্বপ্রজননশীল হয়, অর্থাৎ এখানেও এরা বিভাজনে সক্ষম হয়। তাই প্লাস্টিডকেও আমরা কি বলি, অর্ধ স্বাধীন কোষ অঙ্গাণু। কোন প্লাস্টিডটাকে, এটা ক্লোরোপ্লাস্টিডটাকে। এবার এই প্লাস্টিড মূলত 3 রকমের হয়। চলে আসি প্লাস্টিড। প্লাস্টিড 3 রকম। কি কি না, সবুজ রঙের যে প্লাস্টিডটা হয়, সবুজ রঙের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্টিড। কি, ক্লোরোপ্লাস্টিড। এটা কিরকম হয়, সবুজ হয়। তারপরে সবুজ ছাড়া অন্যান্য বর্ণযুক্ত প্লাস্টিডকে বলা হয় কি, ক্রোমোপ্লাস্টিড। আর বর্ণহীন প্লাস্টিড হচ্ছে, বর্ণহীন প্লাস্টিডকে বলা হচ্ছে লিউকোপ্লাস্টিড। লিউকোপ্লাস্টিড। এই লিউকোপ্লাস্টিড হচ্ছে কি করে না, এটা তো বর্ণ গঠন করে না, বর্ণহীন হয়, তাই এর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা। এই লিউকোপ্লাস্টিড বেসিক্যালি 3 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে রাখে, শ্বেতসার সঞ্চয় করে রাখে, শর্করা সঞ্চয় করে রাখে। এলাইওপ্লাস্ট কি, এলাইওপ্লাস্ট এটা সঞ্চয় করে রাখে ফ্যাট বা লিপিড। আর একটা হচ্ছে অ্যালিউরন প্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। প্রোটিনোপ্লাস্ট যেটা অবশ্যই প্রোটিন সঞ্চয় করে রাখবে। তার মানে লিউকোপ্লাস্টিড যার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা। এটা 3 রকম, একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট এবং প্রোটিনোপ্লাস্ট। এবারে চলে আসি এদের ভাগ কে আবিষ্কার করেন। প্রথমে হচ্ছে প্লাস্টিক শব্দটি কে ব্যবহার করেছিলেন, বিজ্ঞানী হেগেল 1866-এ। আর ক্লোরোপ্লাস্ট নামকরণ করেন কে, বিজ্ঞানী সিম্পার 1883 খ্রিস্টাব্দে। শ্রেণীবিভাগ তো অলরেডি বললাম, এই যে ভাগটা রয়েছে দেখো, শ্রেণীবিভাগ বর্ণযুক্ত প্লাস্টিড হচ্ছে ক্রোমো আর ক্লোরো, বর্ণহীন হচ্ছে অবশ্যই অ্যালিউরন প্লাস মানে প্রোটিন সঞ্চয় করে রাখে, অ্যালাইও প্লাস শ্বেতসার সঞ্চয় করে রাখে, স্নেহ পদার্থ সঞ্চয় করে রাখে, আর একটা হচ্ছে অ্যামাইলো প্লাস শ্বেতসার সঞ্চয় করে রাখে। এবারে এই যে ক্রোমোপ্লাস্ট যেটা আছে, অর্থাৎ যেটা বর্ণযুক্ত প্লাস্টিড, সেখানে কি কি বর্ণ থাকে না, ক্রোমোপ্লাস্টের বর্ণ হচ্ছে যেগুলো, যে সমস্ত রঞ্জকগুলো থাকে সেগুলো হচ্ছে ফাইকোএরিথ্রিন,
লাল রঞ্জক সাধারণত রোডোফাইসি যে শৈবালগুলো থাকে সেখানে অবস্থান করে। ফাইকোসায়ানিন এটা হচ্ছে নীল রঞ্জক এবং এটা কয়েক প্রকার শৈবালে থাকে। ফাইকোজেনথিন হলুদ বাদামি রঞ্জক, জেনথিন হলুদ রঞ্জক। ক্যারোটিনয়েড অবশ্যই এটা কমলা রঞ্জক, জানো তোমরা গাজরে থাকে, বিভিন্ন ফলের খোসাতে থাকে। আর লাইকোপিন এটা এক প্রকার লাল রঞ্জক। এই সমস্ত রঞ্জকগুলো কিন্তু ক্রোমোপ্লাস্টে থাকে। এবার রঞ্জকের উপর ভিত্তি করে এদেরকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। রোডোপ্লাস্ট, এই প্রকার প্লাস্টিডের বর্ণ হবে লাল, রোডোফাইসি শৈবালে থাকে। ফিওপ্লাস্ট বর্ণ কি হবে? হলুদ বাদামি হবে। জ্যান্থোপ্লাস্ট অবশ্যই এটা হলুদ বর্ণের হবে এবং ক্যারোটিনোপ্লাস্ট যেটা কমলা বর্ণের হবে। এই 4 রকমের হয়। এবার এই প্লাস্টিড কোথায় থাকে না, যেহেতু রঙিন হয় ক্রোমোপ্লাস্টিড, তাই ফুলের পাপড়ি, পাকা ফলের ত্বক, গাজর, বিট এই সমস্ত যে উপাদানগুলো এখানে থাকে। এর গঠনটা যদি আমরা দেখি, এটা খুবই একটা সরল গঠন। কি থাকে না, এরকম দ্বি-একক পর্দা বেষ্টিত, মানে বুঝতেই পারছো এখানে দুটো একক পর্দা থাকে এইভাবে। এটা হচ্ছে বহিঃপর্দা এবং ভেতরেটা হচ্ছে অন্তঃপর্দা। এবং এই অন্তঃপর্দা দেখো কি তৈরি করেছে, এগুলোকে বলা হয় ল্যামিলা। ভেতরের দিকে ভাঁজযুক্ত হয়ে যে গঠন সৃষ্টি করছে সেটাকে বলা হচ্ছে ল্যামিলা। আর তার মধ্যে থাকে স্ট্রোমা বা ধাত্র। এখানে ধাত্রটাকে বলা হয় স্ট্রোমা। এটাই থাকে। এই হলো এর গঠন। এবারে একটা প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে, স্যার এই তো আপনি কয়েকটা বর্ণের কথাই বললেন, বইতেও লেখা আছে কয়েকটা বর্ণের কথা, লাল বর্ণ, হলুদ বর্ণ, কমলা বর্ণ এবং বাদামি বর্ণ এবং নীল বর্ণ, আর অবশ্যই ক্লোরোপ্লাস্ট রয়েছে সবুজ বর্ণের। কিন্তু আমরা যদি একটু উদ্ভিদের দিকে লক্ষ্য করি, উদ্ভিদের বিভিন্ন রঙের ফুল হয়, বিভিন্ন রঙের ফল হয়, বিভিন্ন রঙের পাতা হয়ে থাকে। পাতা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সবুজ হয়, কিন্তু অনেক ক্ষেত্রে রঙিনও হয়ে থাকে। তো এই বর্ণ কিভাবে সৃষ্টি হয়? এই কটা প্লাস্টিড যদি বর্ণ সৃষ্টি করছে, তাহলে কিভাবে অন্যান্য বর্ণগুলো সৃষ্টি হচ্ছে না? এর কারণ হচ্ছে পিএইচ। দেখো, অ্যান্থোসায়ানিন, বিটা সায়ানিন প্রভৃতি গ্লাইকোসাইড জাতীয় এগুলো কি হয় না, জলে দ্রবণীয় রঞ্জক, যেগুলো এই তোমার কোষরসের মধ্যে মিশে থাকে। এবারে কোষরসের পিএইচের তারতম্য ঘটলে এই যে রঙগুলো রয়েছে সেই রঙগুলো কিন্তু পরিবর্তন ঘটে, তাই আমরা এত ধরনের বর্ণ দেখতে পাই। এবারে আম্লিক প্রকৃতির হয় যদি, তখন অবশ্যই রং হবে একটু হালকা, আর যদি পিএইচটা ক্ষারীয় হয় বা প্রশম হয় তখন একটু কি হবে না, ডিপ কালার ধারণ করবে। নেক্সট চলে আসো লিউকোপ্লাস্টিড। লিউকোপ্লাস্টিডের গঠন খুব একটা জানার দরকার নেই, জাস্ট যেটা জানতে হবে আলোচনা করলাম। অ্যামাইলোপ্লাস্ট এটা শ্বেতসার সঞ্চয় করে রাখে। এলাইওপ্লাস্ট হচ্ছে চর্বি বা ফ্যাট সঞ্চয় করে রাখে এবং প্রোটিনোপ্লাস্ট যেটা প্রোটিন সঞ্চয় করে রাখে। এরপর আমরা দেখব ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট কি না, উদ্ভিদের বিভিন্ন প্লাস্টিডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য প্লাস্টিড হচ্ছে এই ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট যদি না থাকে তাহলে এই যে আমরা পড়াশোনা করছি, বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজ করছি, কোনোটাই সম্ভব হতো না। কেন না, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণাটাকে শোষণ করে এবং সেই সূর্যালোকের মধ্যে থাকা শক্তিটাকে ব্যবহার উপযুক্ত শক্তিতে রূপান্তরিত করে। এবং আমরা জৈবনিক যে ক্রিয়াগুলো সম্পাদন করি, শারীরবৃত্তীয় যে কাজগুলো করি, সমস্ত কিছুর জন্য যে শক্তি প্রয়োজন হয়, ইভেন আমি এই যে তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করছি, কথা বলছি, পড়াচ্ছি বা তোমরা পড়াশোনা করছো, যাবতীয় সব কিছুর জন্যই কিন্তু এই শক্তির দরকার হয়। এবং এই শক্তি আসে কোথা থেকে? খাদ্য থেকে। এই খাদ্যের মধ্যে শক্তিটা কোথা থেকে সঞ্চিত থাকে না, এই সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তিটাই সঞ্চিত থাকছে, যেটা এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা ক্লোরোফিল দ্বারা কিন্তু ঘটে। এই ক্লোরোপ্লাস্টটি সবুজ রঙের হয়, অবশ্যই সালোকসংশ্লেষের মুখ্য ভূমিকা পালন করে। কোথায় থাকে এই প্লাস্টিড? উদ্ভিদের সবুজ অংশে তো থাকেই, বিশেষ করে পাতা, তারপরে ফুলের বৃতি, মূলেও থাকে, গুলঞ্চ মূলে এবং অর্কিডের মূলে থাকে এবং শৈবালেও থাকে। এবারে এর আকার কি না, সাধারণত উপবৃত্তাকার হয়ে থাকে। এটা সাইজে চলে আসো, চাকতির মতো অনেকটা হয়, 4 থেকে 10 মাইক্রোমিটার হয়ে থাকে
এটা দৈর্ঘ্য, আর প্রস্থে এটা কত 2 থেকে 4 মাইক্রোমিটার এবং পুরুত্বে 1 মাইক্রোমিটার। এবারে একটু গঠনটা আমরা দেখব, তার আগে একটু দেখে নিই রাসায়নিক উপাদানটা কি। ক্লোরোপ্লাস্টের রাসায়নিক উপাদান হলো প্রোটিন সব থেকে বেশি থাকে, 50 থেকে 60% থাকে প্রোটিন, লিপিড থাকে 25 থেকে 30%, ক্লোরোফিল যথেষ্ট বেশি পরিমাণে থাকে 5 থেকে 10% থাকে, ক্যারোটিনয়েড থাকে 1 থেকে 2%, ডিএনএ 0.5% এবং আরএনএ 2 থেকে 3% থাকে। এছাড়া এই যে স্ট্রোমা থাকে, সেই স্ট্রোমার মধ্যে থাকে ভিটামিন কে, ভিটামিন ই, খনিজ লবণের মধ্যে রয়েছে, খনিজ আয়নের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, লোহা, কপার এবং ফসফেট, এই সমস্ত উপাদানগুলো থাকে। এর পরাণু গঠনটা একটু আমরা দেখে নিই। দেখো, যদি আমরা ক্লোরোপ্লাস্টের পরাণু গঠন দেখি তাহলে দেখবো এটা একটা, অবশ্যই তোমরা জানো, দ্বি-একক পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু, তার মানে ডেফিনেটলি এখানে দুটো একক পর্দা থাকবে। ধরো এটা হচ্ছে বহিঃপর্দা, এবার রাখছি আমি, ধরো এটা হচ্ছে কি বহিঃপর্দা, সব থেকে বাইরের যে আবরণটা থাকবে এটাকে বলা হচ্ছে, আবারও সেই বা যে রকমের ছবি হচ্ছে, যাই হোক ছবি ব্যাপারে একটু তোমরা বুঝে নেবে। এটা হচ্ছে কি না, অবশ্যই বহিঃপর্দা। বহিঃপর্দার ভেতরে কি থাকবে, অন্তঃপর্দা। এর ভেতরের দিকে যে পর্দাটা থাকে সেটাকে বলা হচ্ছে অন্তঃপর্দা। এটা হলো অন্তঃপর্দা। এই দুটো পর্দার মাঝের ফাঁকা অংশটাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। কি বলা হয়, পেরিপ্লাস্টিডিয়াল স্থান। এই যে অন্তঃপর্দা রয়েছে, অন্তঃপর্দার ভেতরে থাকে ধাত্র, যাকে বলা হয় স্ট্রোমা। এদের ধাত্রটাকে বলা হচ্ছে স্ট্রোমা। এবং এই স্ট্রোমার মধ্যে বিভিন্ন উপাদানগুলো থাকে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই উপাদানটা, এটা হচ্ছে কতগুলো থাইলাকয়েডের সমন্বয়ে গঠিত গ্রানা। আচ্ছা, অনেকে নিশ্চয়ই তোমরা কখনো না কখনো এই লক্ষ্মীর ভাঁড় ভেঙেছ। সেখানে আমরা যখন লক্ষ্মী ভাঁড় ভাঙার পর অনেকগুলো কয়েন একসঙ্গে পেয়ে যাই, 5 টাকা বা 10 টাকার যে কয়েনগুলো, তখন একটার পর একটা এইভাবে কয়েনকে সাজিয়ে রাখি। যদি 5 টাকার কয়েন হয়, এরকম 20টা 5 টাকার কয়েন একসঙ্গে রাখলাম, দিয়ে কি করলাম না, একটা 100 টাকার আলাদা করে রাখলাম, বা 10 টাকার কয়েন হলে এরকম 10টা করে রাখি। ঠিক একই রকমভাবে এখানে এই রকম কয়েনের মতো কিছু চাকতির মতো অংশগুলো থাকে, যেগুলো একটার পর একটা একত্রিত হয়ে যে গঠনটা সৃষ্টি করে, এই পুরো গঠনটাকে বলা হচ্ছে গ্রানা বা গ্রেনা বলতে পারো। এই যে গ্রানা রয়েছে, এই গ্রানার প্রত্যেকটা চাকতিকে বলা হচ্ছে থাইলাকয়েড। এবং এই থাইলাকয়েডের অন্তঃপর্দায় কি থাকে, ক্লোরোফিল অণুগুলো এইভাবে অবস্থান করে। এবার এই গ্রানার সংখ্যা কত হয় না, সাধারণত একটি ক্লোরোপ্লাস্টের মধ্যে 40 থেকে 60টি গ্রানা থাকে। আর এই গ্রানার মধ্যে যে থাইলাকয়েড থাকে, এদের সংখ্যা হচ্ছে কমপক্ষে 2টি থাকে আর ম্যাক্সিমাম 100, 2 থেকে 100টি থাইলাকয়েডের সমন্বয়ে এই গ্রানাগুলো গঠিত হয়। এবং এই একাধিক এরকমভাবে গ্রানা থাকে, এগুলো, এই গ্রানাগুলো এইভাবে অবস্থান করে। গ্রানাগুলো কিন্তু এদের মধ্যে ওই বিল্ডিংয়ের মতো তো গঠন সৃষ্টি হচ্ছে। এবার বিল্ডিং আছে মানে কি থাকবে, রাস্তা থাকবে, তবেই তো বিল্ডিংয়ের মধ্যে সংযোগ রক্ষা করবে। তো দুটো গ্রানার মধ্যে সংযোগ রক্ষাকারী এই অংশগুলোকে অ্যাকচুয়ালি কি বলা হয়, এটা স্ট্রোমায় রয়েছে তো গ্রানাগুলো, এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। এবং এর মধ্যে অবশ্যই নিজস্ব ডিএনএ থাকে,
যাকে প্লাস্টিডিয়াল ডিএনএ বলা হয়। ডিএনএ আছে মানে ডেফিনেটলি আরএনএও থাকবে এবং রাইবোজোম থাকে। এখানেও রাইবোজোম রয়েছে। আর এখানে যে রাইবোজোমগুলো রয়েছে এগুলো হচ্ছে 70S রাইবোজোম, 70S রাইবোজোম। এবার এই যে গ্রানা অংশটা রয়েছে, এই গ্রানা অংশে সালোক সংশ্লেষের সব থেকে গুরুত্বপূর্ণ দশা, অবশ্যই সবগুলোই গুরুত্বপূর্ণ, তো গুরুত্বপূর্ণ দশা হচ্ছে আলোক দশা বা লাইট রিয়াকশন। এই আলোক দশাটা এখানে সম্পন্ন হয়। আর স্ট্রোমার মধ্যে কি সম্পন্ন হয়? ডার্ক রিয়াকশন বা অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা, অন্ধকার দশা। তাহলে মনে রাখবে, গ্রানাতে আলোক দশা, স্ট্রোমাতে অন্ধকার দশা। আমি তোমাদের একটু সহজ ট্রিক্স বলে দিই। যদি আমরা আলফাবেট দেখি ABCD EF GH I J এরকমভাবে থাকে, তাহলে জি আগে আসে, এস পরে আসে। এবং তোমরা যেন আগে আলোক দশা সম্পন্ন হয়, তার মানে জি মানে হচ্ছে গ্রানা, গ্রানাতে আলোক দশা হবে। এস পরে হয়, অন্ধকার দশাও পরে হয়। এস মানে কি? স্ট্রোমা, স্ট্রোমাতে অন্ধকার দশা হয়। এবারে বইতে কি আছে একটু আমরা দেখে নিই, যেগুলো পড়লাম বইতে একটু জাস্ট মিলিয়ে দেখে নিই। বাইরের আবরণ, বহির আবরণ বলা হয়, এটার পুরুত্ব 90 থেকে 100 আমস্ট্রং হয় এবং অবশ্যই এটা লাইপোপ্রোটিন নির্মিত হয়। দুটো পর্দার মাঝের অংশটা হচ্ছে 100 থেকে 200 আমস্ট্রং হয়ে থাকে, পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বলা হয়। এখানে ধাত্রটাকে বলা হয় স্ট্রোমা বা ম্যাট্রিক্স। এই ধাত্রে কি কি থাকে? অবশ্যই ভিটামিন থাকে, ম্যাগনেসিয়াম আয়ন থাকে, ক্লোরোফিলের অন্যতম প্রধান উপাদান ম্যাগনেসিয়াম থাকে, লোহা থাকে, কপার থাকে, জিঙ্ক থাকে, ম্যাঙ্গানিজ থাকে, বিভিন্ন প্রকার খনিজ লবণ থাকে, নিজস্ব ডিএনএ থাকে, নিজস্ব আরএনএ থাকে, রাইবোজোম অবশ্যই 70S রাইবোজোম থাকে এবং কিছু উৎসেচক থাকে। এবং যেটা বলছিলাম যে সালোকসংশ্লেষের এই ধাত্রীর মধ্যেই কি হয় না, ডার্ক রিয়াকশন সম্পন্ন হয়। নেক্সট চলে আসো থাইলাকয়েড। স্ট্রোমা বা ধাত্রে যে একক পর্দাবেষ্টিত চ্যাপ্টা অংশ থাকে তাকে সালোক সংশ্লেষীয় থাইলাকয়েড বলা হয়। এবং এই থাইলাকয়েডের মধ্যে কি দেখতে পাই আমরা? উচ্চ শ্রেণীর উদ্ভিদে থাইলাকয়েডগুলি পরস্পর একত্রিত হয়ে যে গ্রানা সৃষ্টি করে। গ্রানার সংখ্যা একটু আগেই বলেছিলাম, দেখো 40 থেকে 60টি গ্রানা থাকে এবং এই গ্রানাতে 2 থেকে 100টি কি থাকে না, থাইলাকয়েড অবস্থান করে। এইগুলোকে গ্রানাল থাইলাকয়েড বলা হয় এবং এই যেগুলো হচ্ছে স্ট্রোমা ল্যামেলি দ্বারা পরস্পর যুক্ত থাকে। ক্লোরোপ্লাস্টকেও সেমি অটোনোমাস সেল অর্গানেলস বলা হয়। তার কারণ তো অলরেডি আগেই বলেছি, নিজস্ব গোলাকার ডিএনএ থাকে, প্লাস্টিডিয়াল ডিএনএ বলা হয়। বিভিন্ন প্রকার আরএনএ যেগুলো প্রয়োজন হয় প্রোটিন সংশ্লেষের জন্য সেগুলো থাকে। অসংখ্য রাইবোজোম থাকে, প্রোটিন সংশ্লেষ করতে পারে, স্ববিভাজন করতে পারে, তো এটাকেও সেমি অটোনোমাস সেল অর্গানেলস বলা হচ্ছে। ক্লোরোপ্লাস্টের কাজ কি না, অবশ্যই সালোক সংশ্লেষে সাহায্য করা। তোমরা জানো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়, তাই তো, এবং গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপন্ন হয়। ওই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় সেটা হচ্ছে জল ভেঙে হয়, জল ভেঙে H2O ভেঙে যায়, দিয়ে কি উৎপন্ন হয়? H+ আয়ন, OH- আয়ন। এই OH- আয়ন পরবর্তীকালে H2O2 তে পরিণত হয়, সেখান থেকে কি উৎপন্ন হবে? H2O এবং O2 উৎপন্ন হবে। তার মানে এই যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে বা খাদ্য উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয় এবং এটা ক্লোরোপ্লাস্টের মধ্যেই সম্পন্ন হচ্ছে। তাই ক্লোরোপ্লাস্টকে বলা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা। এখানে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন হয়, তাই ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার বলা হয়, বা কোষের রান্নাঘর বা কিচেন অফ সেল বলা হয়। প্রোটিন সংশ্লেষ করে, ক্লোরোপ্লাস্টে অবস্থিত রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করতে পারে, ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ করে, অবশ্যই শক্তি রূপান্তর ঘটায়। আর আলোক সংবেদনশীলতা, কয়েক প্রকার শৈবালের ক্লোরোপ্লাস্টের মধ্যস্থ স্টিগমা বা চক্ষু বিন্দু থাকে যেটা আলোক উদ্দীপনায় সাড়া দিতে সাহায্য করে, লিপিড সঞ্চয় করে রাখে, এগুলো হচ্ছে এদের কাজ। তিন প্রকার যে প্লাস্টিড আছে তাদের মধ্যে একটু তুলনামূলক আলোচনাগুলো দেখে নেবে বই থেকে। এরপরে চলে আসো কোয়ান্টোজোম বিষয়টা আমাদের একটু জানতে হবে। কোয়ান্টোজোম কি? ওই যে আমরা থাইলাকয়েড পড়লাম, এই থাইলাকয়েড এর মধ্যে অন্তঃপর্দায় কিছু দানাদার অংশ থাকে, প্রায় 250টি ক্লোরোফিল অণুর সমন্বয়ে
এই যে দানাগুলো সৃষ্টি হয় একে বলা হচ্ছে কোয়ান্টোজোম, এবং একেই বলা হয়, এই কোয়ান্টোজোমকে বলা হয় সালোক সংশ্লেষীয় একক। ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েডের অন্তঃপ্রাচীরের গায়ে অবস্থিত দানাগুলি সৌরশক্তিকে শোষণ করে, তাদেরকে কোয়ান্টোজোম বলা হয়। এবং এখানে 250টি ক্লোরোফিল একত্রিত হয়ে সালোকসংশ্লেষের এই একক বা কোয়ান্টোজোম তৈরি করে। আর এর কাজ হচ্ছে অবশ্যই সালোকসংশ্লেষের সূর্যালোকটাকে গ্রহণ করা, আর ক্লোরোপ্লাস্টিড ফুল এবং ফলের বর্ণ গঠন করতে সাহায্য করে। এটা হচ্ছে প্লাস্টিডের কাজ, এটা একটু দেখে নিন। এরপরে চলে আসো, নেক্সট হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স। একটু আমাদের জানতে হবে অ্যান্টেনা কমপ্লেক্স কি না। আগেকার দিনে কী হতো জানো তো, মানে যাদের বাড়িতে এখনও পর্যন্ত যদি পুরনো টিভি থাকে, আশা করি কারো বাড়িতে নেই, যদি থাকে, আমরা ছোটোবেলায় যখন ওই খেলা টেলা দেখতাম বা টিভি দেখতাম, তখন এরকম একটা বাঁশের মধ্যে উপরে এরকম একটা অ্যান্টেনা থাকতো, বুঝতে পারলে, এরকম একটা অ্যান্টেনা থাকতো। তো সেই অ্যান্টেনা থেকে একটা কেবল লাইনের মতো লাইন আসতো, যেটা বাড়িতে মধ্যে যে টিভি ছিল সেই টিভিতে আসতো, এবং টিভিতে যে কোনো চ্যানেলগুলো যেগুলো ছিল সেগুলো চলতো। অ্যাকচুয়ালি এ কী করতো না, স্যাটেলাইট থেকে যে সমস্ত তোমার ওই আমরা বলবো যে রেগুলো আসে বা যে সিগন্যাল আসে, সেই সিগন্যালটাকে ক্যাচ করে এবং সেই সিগন্যালটাকে টিভিতে পাঠায়, এবং টিভিতে অবশ্যই আমরা কি দেখতে পেতাম না, খেলা বা যে কোনো সিগন্যাল ইত্যাদি দেখতে পেতাম। এইভাবে চলতো। তার মানে কি হচ্ছে না কেউ এটাকে ক্যাচ করছে, তারপরে সেটাকে পাঠাচ্ছে, তারপরে যে ক্যাচ করছে সেটা হচ্ছে অ্যান্টেনা, আর অ্যান্টেনা এবং টিভি মিলে একটা কমপ্লেক্স তৈরি হতো, এটাকে আমরা যার ফলে কি করতাম না টিভি দেখতে পেতাম, দূরদর্শন বা বিভিন্ন যে চ্যানেলগুলো ছিল সেগুলো দেখতে পেতাম। ঠিক একই রকমভাবে এখানেও সেই একই ঘটনা ঘটে ক্লোরোপ্লাস্টের মধ্যে। কীভাবে না, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের অন্তঃপর্দায় অবস্থিত যে ক্লোরোফিল এবং অন্যান্য সহকারী রঞ্জক কণাগুলো থাকে বা উৎসেচক এবং প্রোটিন দিয়ে গঠিত হয়ে যে একক সালোকসংশ্লেষের সময় আলোক তোমার সংগ্রহের কাজ করে, তাকে অ্যান্টেনা কমপ্লেক্স বলা হয়। এবং সালোকসংশ্লেষের সময় অ্যান্টেনা কমপ্লেক্স আলোক শক্তি শোষণ করে বিক্রিয়া কেন্দ্রে পাঠায়। কীভাবে ঘটনাটা ঘটে, সাপোজ ধরো এটা হচ্ছে ক্লোরোফিল এ, এই ক্লোরোফিল এ, এবং ক্লোরোফিল এ কে ঘিরে বিভিন্ন রকম রঞ্জকগুলো অবস্থান করছে, এবং তোমরা পড়বে যে সালোকসংশ্লেষীয় প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল এ। বিভিন্ন রকমের ক্লোরোফিল থাকে, কিন্তু বিক্রিয়া কেন্দ্রগুলো হচ্ছে ক্লোরোফিল এ তে থাকে, মানে ক্লোরোফিল এ ছাড়া সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হতে পারে না। এবং তার চারিদিকে অসংখ্য অন্যান্য রঞ্জকগুলো থাকে। অবশ্যই বললাম একটা কোয়ান্টোজোমে প্রায় 250টি রঞ্জক উপাদানগুলো থাকে, ক্লোরোফিল থাকে। সব থেকে বাইরের যে ক্লোরোফিলটা রয়েছে সে সূর্যালোকের ফটন কণা শোষণ করলো। এ যখন ফটন কণাকে শোষণ করে, সে উত্তেজিত হলো, সে কি করবে, সেই শক্তিটা পরবর্তী যে ক্লোরোফিল রয়েছে তাকে স্থানান্তরিত করবে, সে আবার তার পরবর্তী যে ক্লোরোফিল অণুটা রয়েছে তাকে স্থানান্তরিত করবে। এইভাবে কোথায় আসে, ক্লোরোফিল এ, যেখানে ফটো সিস্টেম রয়েছে, এটা হচ্ছে ক্লোরোফিল এ, যেখানে ফটো সিস্টেম রয়েছে, এবং এর মধ্যেই বিক্রিয়াটা সম্পন্ন হয়। এইখানে এটাকে বলা হয়, যে ক্লোরোফিল এটাকে বলা হয় কোর ক্লোরোফিল, এবং বাকিগুলোকে বলা হচ্ছে অ্যান্টেনা ক্লোরোফিল, এবং পুরোটা হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স বলে। এটা হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স, এটা সালোকসংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, ক্রোমাটোফোর কি না, ক্রোমাটোফোর হচ্ছে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি কোষে অবস্থিত প্লাস্টিডের মতো এক প্রকার রঙিন বস্তু। সেখানে তো আর এই পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণু থাকে না, তাহলে সেখানে যে রঞ্জক থাকে সেটা হচ্ছে প্লাস্টিডের মতো কিছু রঙিন উপাদান থাকে, যাকে বলা হয় ক্রোমাটোফোর। ব্যাকটেরিয়ার দেহে থাকলে ব্যাকটেরিয়াল ক্রোমাটোফোর, নীলাভ সবুজ শৈবালে থাকলে নীলাভ সবুজ ক্রোমাটোফোর, আর ক্যারোটিনয়েড, এই ধরনের ক্রোমাটোফোরগুলো আমরা দেখতে পাই। এরপরে চলে আসো মাইক্রোবডিজ। মাইক্রো মানে কি বুঝতে পারছো, মাইক্রো মানে খুব ক্ষুদ্র। অ্যাকচুয়ালি কি হয় না, আদর্শ কোষে সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কোষ অঙ্গাণু সদৃশ গঠন, সেগুলোকে বলা হয় মাইক্রোবডিজ। আমরা এখানে 3 প্রকার মাইক্রোবডিজ পড়ব, একটা হচ্ছে পারক্সিজোম, গ্লাইঅক্সিজোম এবং স্ফেরোজোম। শুধু জাস্ট কাজটা ভালো করে পড়লেই হবে। প্রথমে চলে আসো, পারক্সিজোম কি না, একক পর্দাবেষ্টিত যে সমস্ত কোষ অঙ্গাণুর মধ্যে অক্সিডেজ উৎসেচক থাকে
তাকে পারক্সিজম বলা হয়। বিজ্ঞানী ডি ডুভে 1969-এ এটা প্রথম নামকরণ করেন এবং উদ্ভিদ কোষে সাধারণত থাকে। কাজে চলে আসি একদম সরাসরি। এর প্রধান কাজ হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের বিপাক ঘটায়। এই যে একটু আগে বললাম না যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় H2O ভেঙেই কি হয় না O2 উৎপন্ন হচ্ছে। কিভাবে না H2O ভেঙে যাচ্ছে, H+ OH- আয়ন উৎপন্ন করছে, OH- পরবর্তীকালে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডে পরিণত হচ্ছে। এই হাইড্রোজেন পারঅক্সাইডের বিপাক কে ঘটাচ্ছে? এই হাইড্রোজেন পারঅক্সাইডের বিপাক ঘটায় এই পারঅক্সিডেজ দিয়ে O2 এবং H2O উৎপন্ন করে। তাই হাইড্রোজেন পারঅক্সাইডের প্রধান কাজ হচ্ছে পারক্সিজমের বিপাক ঘটানো, এটা হচ্ছে প্রধান কাজ। এছাড়াও স্নেহদ্রব্যকে জল অঙ্গারে পরিবর্তিত করে, পারক্সিজম ফ্যাটি অ্যাসিডের জারণেও সাহায্য করে। এগুলো হচ্ছে কয়েকটা কাজ। এরপরে চলে আসি গ্লাইঅক্সিজম কি। আচ্ছা, পারক্সিজমের আর একটা কাজ তোমাদের জানতে হবে। এই পারক্সিজমে দুটো অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ ঘটে, একটা হচ্ছে গ্লাইসিন, মনে রাখবে গ্লাইসিন এবং সেরিন, এই দুটি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড এখানে সংশ্লেষ ঘটে। নেক্সট হচ্ছে গ্লাইঅক্সিজম উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে বর্তমান একক পর্দাবৃত ক্ষুদ্র গোলাকার ডিম্বাকার যে অঙ্গাণু স্নেহ পদার্থ বিপাকে উৎসেচক ধারণ করে, বিপাকের যে উৎসেচক সেগুলোকে ধারণ করে, তাকে বলা হয় গ্লাইঅক্সিজম, অর্থাৎ স্নেহ পদার্থ বিপাকের জন্য যে উৎসেচক সেটা প্রদান করে বা সংশ্লেষ করে। প্রধানত ফ্যাটি অ্যাসিডের বিপাক ঘটায়। অঙ্কুরোদ্গমে তৈলবীজ যেগুলো থাকে, তৈলবীজের মধ্যে তো অবশ্যই ফ্যাট রয়েছে, আর এখানে দরকার গ্লুকোজ অঙ্কুরোদ্গমের সময়, সেই ফ্যাটকে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজে পরিণত করে। নেক্সট হচ্ছে স্ফেরোজোম, অধিকাংশ উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে এটা থাকে। বিজ্ঞানী পার্নার 1953 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেছিলেন। একদম চলে আসো, এই বিজ্ঞানীরা উদ্ভিদ লাইসোজোম বলেছেন স্ফেরোজোমকে, এটা মনে রাখবে ভিভিআই, উদ্ভিদ লাইসোজোম বলা হয় স্ফেরোজোমকে। নেক্সট হচ্ছে সাইটোস্কেলিটন সিস্টেম, সিলিয়া, ফ্লাজেলা এবং সেন্ট্রিওলের গঠন। সাইটো মানে কি? সাইটোপ্লাজম, এবং সেখানে যে স্কেলিটন সিস্টেম থাকে, যেরকম আমাদের একটা নির্দিষ্ট স্কেলিটন সিস্টেম রয়েছে, 206টি হাড়ের সমন্বয়ে গঠিত হয় এবং কিছু তরুণাস্থি থাকে। তো কোষের এই যে কোষ আছে, কোষের সাইটোপ্লাজমে কিছু সূক্ষ্ম একদম অতি সূক্ষ্ম সুতোর মতো তন্তু দ্বারা এটা গঠিত হয়, এগুলোকে বলা হচ্ছে সাইটোস্কেলিটন। ইউক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমীয় ধাত্রে অবস্থিত প্রোটিন নির্মিত সূক্ষ্ম জালকের মতো যে গঠন থাকে তাকে বলা হচ্ছে সাইটোস্কেলিটন, এবং যেগুলো কি করে না সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে। এর গঠন কি না সাইটোস্কেলিটন যে সিস্টেমটা রয়েছে এখানে অসংখ্য অনুতন্তু বা মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিবিউলস এবং তার মাঝখানে কিছু ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে, সেগুলোর সমন্বয়ে মূলত এটা গঠিত হয় এই সাইটোস্কেলিটন সিস্টেমটা। এর কাজ কি না কোষ এবং এর প্রবর্ধকের আকৃতি প্রদান করতে সাহায্য করে। যেহেতু এর কোষের মধ্যে তোমার সাইটোপ্লাজমের মধ্যে থাকে, তাই একটা নির্দিষ্ট কাঠামো গঠন করতে সাহায্য করে। আরেকটা জিনিস ভাবো যে আমরা যদি দেখি যে কোষের মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণু তো রয়েছে, একজন ব্যক্তি যদি সে দাঁড়িয়ে থাকেন তার মানে তার কোষ অবশ্যই কোষ অঙ্গাণুগুলো সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে, প্রোটোপ্লাজমের মধ্যে, তার মানে ন্যাচারালি গ্র্যাভিটির জন্য তার কোষ অঙ্গাণুগুলো এরকম নিচের দিকে পড়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে পড়ে না, নির্দিষ্ট জায়গায় থাকে। এর কারণ হচ্ছে এই সাইটোস্কেলিটন কোষ অঙ্গাণুগুলিকে নির্দিষ্ট অবস্থানে রাখতে সাহায্য করে, তাদের বিস্তারটাকে নিয়ন্ত্রণ করে। এছাড়া বেম গঠন করে, সেন্ট্রিওল গঠন করে, সিলিয়া এবং ফ্লাজেলা গঠন করে। বোঝা গেল? এরপরে চলে আসো সিলিয়া ফ্লাজেলা, ভীষণ ইম্পর্টেন্ট। এই সিলিয়া ফ্লাজেলা থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে। সিলিয়া আর ফ্লাজেলা কি না, সিলিয়া সাধারণত একটা কোষের বহির্গাত্রে অসংখ্য সূক্ষ্ম কয়েক হাজার পর্যন্ত থাকতে পারে, অসংখ্য সূক্ষ্ম যে গঠন থাকে যেটা ওই কোষকে গমনে সাহায্য করে, সেটাকে বলা হয় সিলিয়া। আর ফ্লাজেলার ব্যাপারটা আলাদা। ফ্লাজেলা কি না, ফ্লাজেলা কিন্তু একটি বা একাধিক থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে বৃহৎ অঙ্গ, এরকম, এটা হচ্ছে ফ্লাজেলা।
এবং অবশ্যই ব্যাকটেরিয়ার কোষে এটা দেখতে পাওয়া যায়। সিলিয়ার ফ্লাজেলার গঠন মোটামুটি একই রকম থাকে, তবে সিলিয়াটা ছোট হয়, সারা দেহে থাকে, তাই এটা ওই কোষকে আন্দোলনে সাহায্য করে, কোষের গমনে সাহায্য করে। এবারে এত বড় একটা কোষের মধ্যে যদি এত সূক্ষ্ম সূক্ষ্ম সিলিয়া থাকে, তার মানে অনেকগুলো সিলিয়া যদি একসঙ্গে আন্দোলিত হয় তবেই কিন্তু কোষটা গমন করতে পারবে। কিন্তু ফ্লাজেলা যেহেতু অনেক বড় হয়, তাই ফ্লাজেলা যদি একটায় থাকে তাও কিন্তু সেই ফ্লাজেলার সাহায্যে কোষটি গমন সক্ষম হয়ে যায়। বিজ্ঞানী অ্যাঙ্গেলম্যান প্রথম প্রাণীকোষে এটা পর্যবেক্ষণ করেন, পরবর্তীকালে জেনসেন এবং প্রথম ফ্লাজেলার গঠন বর্ণনা করেন। এদের গঠনগুলো দেখে নিই, গঠনটা ভীষণ ইম্পর্টেন্ট, সিলিয়া এবং ফ্লাজেলার গঠন। আচ্ছা, বিস্তৃতি দেখে নিই। ফ্লাজেলা প্রোটোজোয়ার পর্বের অন্তর্গত। ফ্লাজের এটা যে শ্রেণী রয়েছে, ইউগ্লিনা, ভলভক্স, ক্লামাইডোমোনাস, নকটিউলিকা, এই সমস্ত যে সমস্ত জীব রয়েছে সেখানে কিন্তু এটা লক্ষ্য করা যায়। ফ্লাজেলা বা সিলিয়ার ক্ষেত্রে আমরা কি দেখব, 70 থেকে 84% প্রোটিন থাকে, 13 থেকে 23% লিপিড থাকে, 1 থেকে 6% শর্করা থাকে, 0.2 থেকে 0.4% নিউক্লিওটাইড থাকে, এবং এখানে টিবিউলিন প্রোটিন এবং ডাইনিন প্রোটিন এবং নেক্সিন এই তিনটা সমন্বয়ে গঠিত হয়। মূলত মনে রাখবে টিবিউলিন প্রোটিন দ্বারা এটা গঠিত হয়। এর গঠন যদি আমরা দেখি তাহলে তিনটা অংশ দেখতে পাবো। একটা হচ্ছে অক্ষীয় তন্তু বা স্যাপ, তারপরে বেসাল বডি এবং যাকে বলা হয় ব্লেফারোপ্লাস্ট, এছাড়া রুটলেটস রয়েছে, বেস প্লেট তো আছে। এবারে ভাবো যে এটা একটা পুরোটা, এটা একটা যদি আমরা এটাকে দেখি ফ্লাজেলা থাকে, তার মানে এর টিএস করলে, ট্রান্সভার্স সেকশন করলে আমরা কি দেখতে পাবো, এটা একটা গঠন দেখতে পাবো। মানে ধরো এই যে এটা পেন, এই যে পেনটা রয়েছে, এই পেনটাকে তুমি যদি একটা ফ্লাজেলা ভাবো, তার মানে এইভাবে যদি আমরা সেকশন করি, এইভাবে যদি সেকশন করে নিই, তাহলে আমরা কি দেখতে পাবো, এই অংশটা দেখতে পাবো, তো একদম গোলাকার অংশটা দেখতে পাবো। এই অংশটার গঠন খুব গুরুত্বপূর্ণ। এই অংশটা যদি গঠন দেখি তাহলে আমরা কি দেখতে পাই না, এখানে আমরা যে গঠনটা দেখব সেটা হচ্ছে এরকম 9টি উপনালিকা, মানে 9টি অনুনালিকা থাকে, যেটা ডুপ্লেট অবস্থায় থাকে, অর্থাৎ দুটো করে অনুনালিকা সমন্বয় গঠিত। আচ্ছা, আমি পুরো একদম প্রথম থেকে যদি ভালো করে আঁকি, একদম কেন্দ্রে এরকম দুটি অনুনালিকা থাকে। কেন্দ্রে যে দুটি অনুনালিকা থাকে সেগুলো পরস্পর যুক্ত থাকে এবং এগুলোকে বলা হয় কি, দুটি অনুনালিকা। এই অনুনালিকাকে আবৃত করে রাখবে কে না, সেন্ট্রাল সিথ। অনুনালিকাকে এইভাবে আবৃত করে রাখে, এটা হচ্ছে সেন্ট্রাল সিথ, সেন্ট্রাল সিথ আবৃত করে রাখে। এবং এর বাইরের দিকে দুটো করে এরকম উপনালিকার সমন্বয়ে কিছু অনুনালিকা থাকে, এগুলো হচ্ছে অনুনালিকা, যেটা একসঙ্গে দুটো করে থাকে। কটা হলো, 4টা, 5, 6, 7, 8, 9, যদিও একটু বাজেভাবে হয়েছে ছবিটা, তো এইভাবে থাকে। এবং এগুলো আবার নিজেদের মধ্যে কিন্তু যুক্ত থাকে, এগুলো এইভাবে নিজেদের মধ্যে যুক্ত থাকে। একটু দূরে হয়ে গেল, কাছাকাছি হওয়ার কথা ছিল। এগুলো নিজেদের মধ্যে এইভাবে যুক্ত থাকে, এগুলো নিজেদের মধ্যে যুক্ত থাকে। কোনগুলো, এই ডুপ্লেট যে অনুনালিকাগুলো থাকে, এগুলো এইভাবে নিজেদের মধ্যে যুক্ত থাকে। এবং এরা আবার একটা স্পোক দ্বারা, রেডিয়াল স্পোক বলা হয়, রেডিয়াল স্পোক দ্বারা এই সিদের সঙ্গে, সেন্ট্রাল যে সিদ থাকে সিদের সঙ্গে এগুলো যুক্ত থাকে, এই যে রেডিয়াল স্পোক দ্বারা যুক্ত থাকে। তার মানে কি দেখতে পাচ্ছি না, 9টি অনুনালিকা বাইরের দিকে থাকে, কেন্দ্রে দুটো অনুনালিকা থাকে, এবং বাইরের দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ডুপ্লেট অবস্থা, আর একদম সেন্টারে যেটা থাকে সেটা হচ্ছে সিঙ্গলেট অবস্থা। এই জন্য এই স্ট্রাকচারটাকে বলা হয় 9+2 স্ট্রাকচারকে কি বলা হচ্ছে, 9+2 স্ট্রাকচার। এইভাবে গঠনটা দেখতে পাওয়া যায়। কোন কোন অংশটা না, এই যে স্যাপ্ট অংশটা এবং একদম নিচের দিকে যে অংশটা দেখতে পাই আমরা, স্যাপ্ট ছাড়াও
হুক অংশ যেটা আমরা দেখব, এই হুক অংশে এই গঠনটা লক্ষ্য করা যায়। কিন্তু নিচের দিকে যে অংশটা থাকে, যেটাকে আমরা বেসাল বডি বলি, সেখানে কিন্তু গঠনটা একদম সেন্ট্রিওলের মতো থাকে। সেন্ট্রিওলের গঠন কেমন হয়ে থাকে না, সেন্ট্রিওলের গঠনটা একটু পরে পড়বো, তাও একটু দেখে নাও। সেন্ট্রিওলের ক্ষেত্রে গঠনটা একটু এরকম অন্যরকম হয়ে থাকে। 3টি করে উপনালিকার সমন্বয়ে একটা করে ত্রয়ী অনুনালিকা গঠিত হয়, এবং 1 2 3 4 5 6 7 8 9 এরকম 9টি অনুনালিকা থাকে, যেটা আবার এরকম 3টি করে উপনালিকার সমন্বয়ে গঠিত হয়। এবং সেখানে কিন্তু কেন্দ্রে কোনো অনুনালিকা থাকে না, সেখানে কেন্দ্রে কি থাকে না, হাব থাকে, হাব। এবং এই কেন্দ্রীয় হাবের সঙ্গে বাকি এই যে ত্রয়ী অনুনালিকাগুলো আছে এগুলো যুক্ত থাকে। এই ত্রয়ী অনুনালিকাগুলোর আবার আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। একদম কেন্দ্রের দিকে থাকে এ, তারপরেটা হচ্ছে বি, তারপরে সি, এবং প্রত্যেকটা এ এবং সি যুক্ত থাকে এইভাবে, এ এবং সি এইভাবে যুক্ত থাকে। আর এ এবং সি যেহেতু যুক্ত হয়ে যাচ্ছে, তার মানে এদের যে গঠনটা অনেকটা ওই গরুর গাড়ির চাকা বলতে পারি, বা আমরা রথের চাকার মতো দেখতে হয়। এবং এই ধরনের সংগঠনকে বলা হয় 9+0। 0 কেন বলা হচ্ছে না, কেন্দ্রে কোনো অনুনালিকা নেই, হাফ রয়েছে, এবং এগুলোকে বলা হচ্ছে লিঙ্কার। এগুলোকে বলা হচ্ছে কি, লিঙ্কার, অর্থাৎ ত্রয়ী অনুনালিকার সঙ্গে যেগুলো যুক্ত আছে সেগুলোকে লিঙ্কার বলা হচ্ছে। এই রকম গঠন থাকে। তার মানে আমরা যদি একটা ফ্ল্যাজেলার গঠন দেখি, একদম অগ্রভাগটা যেটা রয়েছে, যেটাকে স্যাপ্ট বলা হয়, সেটা, এবং তারপরে যে হুক অংশটা আছে, এই অংশটা, হুক অংশটা, এই দুটো অংশ স্যাপ্ট বা ফিলামেন্ট যেটা রয়েছে এটাকে বলা হয় ফিলামেন্ট। ফিলামেন্ট এবং হুক এই দুটো অংশ কিন্তু 9+2 যে অর্গানাইজেশন, মানে এই অর্গানাইজেশনটা দেখাচ্ছে। এবং এর নিচে যে অংশটা রয়েছে, যাকে আমরা কি বলি, বেসাল বডি বলি, এটা যেটা বেসাল বডি বলি, যেটা একদম কোষ পর্দার সঙ্গে এভাবে রয়েছে, এটা হচ্ছে এই বেসাল বডি। এক্ষেত্রে 9+0 অংশ থাকে, সংগঠন থাকে। বোঝা গেছে? তার মানে একটা ফ্ল্যাজেলার, ফিলামেন্ট এবং হুক অংশটা 9+2 অর্গানাইজেশন বা সংগঠন, আর একটা নিচের দিকে বেসাল বডিটা 9+0। এইভাবে এর গঠনটা আমরা দেখতে পাই। এবারে আমরা দেখব সিলিয়া এবং ফ্ল্যাজেলার কাজ। সিলিয়া এবং ফ্ল্যাজেলার প্রধান কাজগুলি হলো, সিলিয়া এবং ফ্ল্যাজেলা কোষ এবং জীবের গমনে সাহায্য করে। শ্বাসনালীর সিলিয়ারি চলনের দ্বারা কঠিন কণা যদি প্রবেশ করে, সেটা সহজে বাইরে বেরিয়ে আসতে পারে। সিলিয়ারি গতির দ্বারা ফ্যালোপিয়ান নালীর মধ্যে ডিম্বাণু স্থানান্তরিত হয়। এছাড়া তোমার যে নিম্ন শ্রেণীর জলজ প্রাণীরা রয়েছে, তার সিলিয়ার সাহায্যে আন্দোলনের মাধ্যমে গমন করে। এগুলো হচ্ছে এদের কাজ। এই কাজগুলো ভালো করে পড়বে। এই যে দেখো গঠনটা, ঠিক যেরকম একটু আগে বললাম যে মাঝখানে দুটি কি থাকে না, কেন্দ্রীয় অনুনালিকা থাকে, এবং বাইরের দিকে ডুপ্লেট অবস্থায় 9টি অনুনালিকা থাকে, এবং সেগুলো এ এবং বি দুটো উপনালিকার সমন্বয়ে গঠিত হয়। এরপরে দেখব আমরা সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম তোমরা জানো যে প্রাণী কোষে থাকে। কোথায় থাকে না, শুধুমাত্র প্রাণী কোষে থাকে। এবং সেন্ট্রোজোমটা একটি পর্দাবিহীন কোষাঙ্গাণু। কারণ কি, পর্দাবিহীন কোষাঙ্গাণু কেন বলছি আমরা না, এর যদি গঠন দেখি 4টি অংশ দেখতে পাবো। কি কি 4টি অংশ? একদম দেখো, এই কেন্দ্রে রয়েছে দুটো সেন্ট্রিওল, এবং সেন্ট্রিওলগুলো এইভাবে অবস্থান করে। একটু কালার চেঞ্জ করছি। সেন্ট্রিওলগুলো এইভাবে অবস্থান করে, একটার সঙ্গে আর একটা সেন্ট্রিওল প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এগুলো হচ্ছে দুটো সেন্ট্রিওল থাকে, দেখতে পাচ্ছ দুটো সেন্ট্রিওল। এবং এই সেন্ট্রিওল দুটো একদম দুমুখ খোলা যে পাইপ রয়েছে, সেই পাইপের মতো মোটামুটি গঠন সম্পন্ন হয়। সেই গঠনটায় আসছি। এগুলো হচ্ছে সেন্ট্রিওল। এরপরে হচ্ছে কাইনোপ্লাজম। এটি সেন্ট্রিওলের কেন্দ্রে সাইটোপ্লাজম, একদম এখানে যে সাইটোপ্লাজম থাকে কেন্দ্রে, সেন্ট্রিওলের কেন্দ্রে, তাকে বলা হয় কাইনোপ্লাজম। আর এই সেন্ট্রিওল দুটোকে ঘিরে কি থাকে না, বাইরের দিকে যে সাইটোপ্লাজম থাকে তাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এই যে এগুলো হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, এই অংশটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার।
এবারে সেন্ট্রোস্ফিয়ার যেটা রয়েছে তার বাইরের দিকে কিছু রশ্মি নির্গত হয়েছে, এই যে রশ্মিগুলো, এই রশ্মিগুলোকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি। তাহলে এই চারটি অংশের সমন্বয়ে গঠিত হচ্ছে, এখানে কোথাও পর্দা দেখতে পাবে না, তাই এটাকে বলা হয় পর্দাবিহীন কোষ অঙ্গাণু। এবারে আমাদের যে গঠনটা ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে সেন্ট্রিওলের গঠন। এবং সেন্ট্রোজোমের কাজ তো তোমরা জানো, প্রাণী কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করে। সেন্ট্রিওলের গঠনটা কি না, সেন্ট্রিওলের ক্ষেত্রে ওই যে আমরা বললাম ফ্লাজেলার মূল দেশে যে বেসাল বডি বা যাকে বলা হয় কি ব্লেফারোপ্লাস্ট, সেই ব্লেফারোপ্লাস্টের যা গঠন, এই গঠনটাও একই রকম, অলরেডি আলোচনা করলাম, তাও আরেকবার জাস্ট সহজ ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি কীভাবে না, 9টি ত্রয়ী অনুনালিকা থাকে, এই যে দেখো 9টি ত্রয়ী অনুনালিকা থাকে। এই ত্রয়ী অনুনালিকা কেন্দ্রে যুক্ত থাকে যে অংশটা, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল হাব বা কেন্দ্রীয় দণ্ড, এবং কেন্দ্রীয় দণ্ডের সঙ্গে 9টি ত্রয়ী অনুনালিকা যুক্ত থাকে স্পোক দ্বারা। আর 9টি ত্রয়ী অনুনালিকার নাম হয়েছে এ, বি এবং সি, এবং প্রত্যেকটা দেখো সি এর সঙ্গে এ যুক্ত হয়েছে, সি এর সঙ্গে এ যুক্ত হয়েছে, এবং যুক্ত হয়ে যে গঠনটা সৃষ্টি করে সেই গঠনটা, হ্যাঁ মটনগুলোর মাঝখানে আবার এই অংশটাকে লিঙ্কার বলা হয়, অর্থাৎ দুটো অনুনালিকা পরস্পর লিঙ্কার দ্বারা যুক্ত থাকে, দিয়ে যে গঠন সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কার্ড হুইল মডেল। এই মডেলটাকে কি বলা হচ্ছে, কার্ড হুইল মডেল। এবং এর নামকরণ করেছেন কি বিজ্ঞানী থ্রেড গোল্ড, এর নামকরণ করেছেন কার্ড হুইল মডেল। এরপরে আমরা দেখে নেব কি রাসায়নিক উপাদানগুলো। এর রাসায়নিক উপাদান কি না, সেন্ট্রিওল প্রধানত প্রোটিন এবং লিপিড এবং এটিপি নিয়ে গঠিত হয়, এর মধ্যে ডিএনএও থাকতে পারে। কাজ হচ্ছে প্রাণীকোষ বিভাজনে বেমতন্তু গঠন করে, সিলিয়া এবং ফ্লাজেলা গঠনে সাহায্য করে, শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে। নেক্সট নিউক্লিয়াস, সব থেকে গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস, যাকে বলা হয় ব্রেন অফ সেল, ব্রেন অফ সেল বা কোষের মস্তিষ্ক বলা হচ্ছে। কেন মস্তিষ্ক বলা হচ্ছে কোষের, না আমাদের যে মস্তিষ্ক রয়েছে, এই যে আমি তোমাদের সঙ্গে ইন্টারাকশন করছি, পড়াচ্ছি, এটা অবশ্যই কি বলবো না বলবো এটা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এখানেও ঠিক একই রকমভাবে কোষের মধ্যে সকল প্রকার যে জৈবিক ক্রিয়াগুলি রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে এই নিউক্লিয়াস, যেটা অবশ্যই আদর্শ কোষে থাকে। তাই নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ সেল। বিজ্ঞানী লিউয়েনহক মাছের লোহিত রক্তকণিকা প্রথম এটা পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু আবিষ্কার করেন কে, আবিষ্কারকের নাম হচ্ছে রবার্ট ব্রাউন। সালটা মনে রাখবে 1831 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেন। এর যদি আমরা উৎপত্তি দেখি, অভিব্যক্তি ধারা অনুসারে ওই যে ডিএনএ বা আরএনএ ছিল, যেটাকে নিউক্লিয়েড বলা হতো কোষের, তার বাইরে আবরণী বেষ্টিত হয়ে এটা তৈরি হয়েছে নিউক্লিয়াস। এবং অবস্থান কোথায়, আদি কোষে তো অবশ্যই থাকে না, এবং সমস্ত ইউক্যারিওটিক কোষে এটা অবস্থান করে। সাধারণত একটি কোষে একটা থাকে, তবে কিছু কিছু কোষের ক্ষেত্রে একাধিক থাকতে পারে। যদি একাধিক থাকে তাহলে বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে বলা হবে সিনোসাইট, এবং বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে বলা হবে কি সিনসাইটিয়াম। থাকে না কোথায়, স্তন্যপায়ী প্রাণীদের, মানুষ সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকায় থাকে না, রেড ব্লাড কর্পাসেলসে থাকে না। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদের ফ্লোয়েমের অন্তর্গত শিব নলে কিন্তু কোনো প্রকার নিউক্লিয়াস থাকে না। এবারে নিউক্লিয়াসের গঠনে চলে আসি। নিউক্লিয়াসের গঠন কি না, নিউক্লিয়াসের গঠনে আমরা যে অংশগুলো দেখতে পাবো সেটা হচ্ছে 4টি অংশ। তোমরা অলরেডি জানো যে একটি আদর্শ নিউক্লিয়াসের অংশগুলো হচ্ছে নিউক্লিয় পর্দা বা যাকে বলা হয় তোমার নিউক্লিয় আবরণী বা ক্যারিওথিকা বলা হয়, তারপরে নিউক্লিয় লাশ, নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম, এবং ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা, এই 4টার সমন্বয়ে গঠিত হয়। একটু গঠনটা আমরা দেখে নিই। নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা যে অংশটা দেখব, এরকম দুটো একক পর্দা থাকে। চলে আসি নিউক্লিয়াসের গঠনে। নিউক্লিয়াসের গঠনে আমরা দেখতে পাবো এটা হচ্ছে একদম নিউক্লিয়াসের বাইরের যে আবরণ, যাকে বলা হয় নিউক্লিয় পর্দা, এবং সেই নিউক্লিয় পর্দার মধ্যে অসংখ্য এরকম ছিদ্র থাকে, যাকে বলা হয় নিউক্লিয় পোর। এই যে দেখো পর্দার মাঝখানে যে ছিদ্রগুলো থাকে, এটা আমি আঁকছি, এগুলো হচ্ছে নিউক্লিয় পোর। এই হচ্ছে ছিদ্র বা পোর। এবং নিউক্লিয়াসের যে পর্দাটা রয়েছে, দুটো একক পর্দা থাকে, এটাকে বলা হয় বহিঃপর্দা, এবং ভেতরের দিকে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে অন্তঃপর্দা। কোনটাকে, এই পর্দাটা, এটাকে বলা হচ্ছে
পর্দা। যেরকম বহিঃপর্দার অন্তঃপর্দার মাঝের অংশটাকে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছিল পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, প্লাস্টিডের ক্ষেত্রে বলা হয়েছিল পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, তাহলে নিউক্লিয়াসের ক্ষেত্রে কি বলা হবে? পেরিনিউক্লিয়ার স্পেস। তার মানে এর মাঝের অংশটাকে বলা হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস। এই হচ্ছে ব্যাপার। এবার এই একক পর্দাগুলোর ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাবো না, যে দুটো পর্দা রয়েছে এই দুটো পর্দার মাঝে এই পর্দার ব্যাস কত? 60 থেকে 90 এবং মাঝখানে 100 থেকে 500 আর্মস্ট্রং ব্যাস থাকতে পারে। মাঝখানে অংশটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস বা পেরিনিউক্লিয়ার সিস্টেরেনি। এখানে ছিদ্র থাকে এবং এই ছিদ্র দিয়ে কি হয়? এই যে নিউক্লিয় ছিদ্র থাকে এর মধ্যে নিউক্লিয় লাস থাকে, কোষের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় লাস থাকে। এই নিউক্লিয় লাসে যে রাইবোজোম উৎপন্ন হয় সেই রাইবোজোমগুলো এই পর্দা দিয়ে বাইরে বেরোয়। তাহলে কীটা বাইরে বেরোচ্ছে না, এর মধ্যে যে রাইবোজোম উৎপন্ন হচ্ছে রাইবোজোমগুলো বাইরে নির্গত হয়। এবং কোষের মধ্যে কি প্রবেশ করে? কোষের মধ্যে প্রোটিন প্রবেশ করে, প্রোটিনকে প্রবেশ করতে দেয় এবং রাইবোজোমকে বাইরে বের করতে দেয়। এর মধ্যে কিন্তু খুব একটা মানে নিউক্লিয়াসের মধ্যে রাইবোজোম থাকে না, রাইবোজোমটা বাইরে নির্গত হয়ে যায়, দিয়ে ইয়ারের উপরে সঞ্চিত থাকে। এবারে এর কাজ কি? নিউক্লিয় পর্দার কাজ কি? অবশ্যই বুঝতেই পারছো, একটা কোষের, এটাকে যদি আমরা পুরোটা একটা কোষ ভাবি, যেটা একটা কোষ ভাবি, এই কোষের মধ্যে এগুলোকে কি রয়েছে? এগুলোকে হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আর এটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে যে ইন্টারাকশন, আদান প্রদানে সাহায্য করে, বিভিন্ন উপাদানে আদান প্রদান করছে। এছাড়াও নিউক্লিয় রন্ধ্র দিয়ে, যেটা বললাম, রাইবোজোম এবং আরএনএ প্রভৃতি নির্গমন ঘটে এবং নিউক্লিওপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে মিথস্ক্রিয়া সম্পাদন হয়। এই হচ্ছে এদের কাজ। নেক্সট চলে আসো নিউক্লিওলাস। বিজ্ঞানী ফন্টানা 1781 খ্রিস্টাব্দে প্রথম এটা আবিষ্কার করেছিলেন। নিউক্লিওলাসের গঠন এখানে অ্যামরফাস অঞ্চল, দানাদার অঞ্চল, সূত্রাকার অঞ্চল এবং ক্রোমাটিন অঞ্চল, এই 4টা অংশ থাকে এবং এর কাজ হচ্ছে নিউক্লিয়াসের রাইবোজোমাল আরএনএ এবং তোমার প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তার মানে এই যে নিউক্লিওলাস অংশটা রয়েছে এটা হচ্ছে নিউক্লিওলাস। এখানে অ্যাকচুয়ালি কি হয় না, এইখানে আরএনএ তৈরি হয়, এছাড়া রাইবোজোম তৈরি হয়, রাইবোজোম তৈরি করতে সাহায্য করে এটা। এবং এরপরে চলে আসো নিউক্লিওপ্লাজম বা যাকে বলা হবে ক্যারিওলিম। ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস সংক্রান্ত, আর লিম মানে তো বুঝতে পারছো তরল। এখানে যে তরলটা থাকে তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম বলা হয়। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকে? অবশ্যই এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা বা অন্যান্য উপাদানগুলোকে ধারণ করে এই নিউক্লিওপ্লাজম। এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। ক্রোমাটিন জালিকা, এই ক্রোমাটিন জালিকা পরবর্তীকালে কি হবে? কুণ্ডলীকৃত হয়ে কি তৈরি করবে? বিভাজনের সময় এরকম ভাবে ক্রোমোজোম তৈরি করবে, ক্রোমোজোম তৈরি করবে এই ক্রোমাটিন জালিকা। এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমে আর কি থাকে না, এখানে নিজস্ব ডিএনএ থাকে, আরএনএ থাকে, ফসফোপ্রোটিন, হিস্টোন প্রোটিন থাকে। হিস্টোন প্রোটিন জানো তোমরা 5 রকমের হয়, H1, H2A, H2B, H3 ও H4, 5 রকমের হিস্টোন প্রোটিন থাকে। এছাড়া নানা প্রকার ধাতব উপাদান যেরকম সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম ইত্যাদি উপাদানগুলো থাকে। এর কাজ কি না, ধাত্ররূপে কাজ করে, ক্রোমাটিন সূত্র ধারণ করতে সাহায্য করে। এরপরে চলে আসো নিউক্লিয় জালিকা, যাকে বলা হয় ক্রোমাটিন জালিকা। এবং তোমরা জানো ক্রোমাটিন জালিকা মানে নিউক্লিয় জালিকা কি কি দ্বারা গঠিত। এই যে নিউক্লিয় জালিকা রয়েছে এটা মূলত একদম প্রোটিন থাকে, এরকম প্রোটিন থাকে, প্রোটিন মানে হিস্টোন প্রোটিন থাকে এবং তাকে পেঁচিয়ে অবস্থান করে কে না ডিএনএ গুলো। এইভাবে ডিএনএ গুলো তাকে পেঁচিয়ে অবস্থান করে। এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। পরবর্তীকালে ক্লাস 12-এ গিয়ে পুরো ডিটেলস গঠনটা পড়বে কিভাবে ক্রোমাটিন জালিকা কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম গঠন করে।
এই যে ক্রোমাটিন জালিকা, যেটা মূলত কি থাকে, এই যে লাল রঙের অংশটা দেখছি সেটা হচ্ছে কোর প্রোটিন বা প্রোটিন থাকে, এবং কি থাকে না ডিএনএ থাকে। প্রোটিন এবং ডিএনএর সমন্বয়ে এই ক্রোমাটিন জালিকা গঠিত হয়। এখন ধরে নাও এটা হচ্ছে একটা ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা যেটা একটু কোথাও বেশি কুণ্ডলীকৃত আছে, কোথাও একটু কম কুণ্ডলীকৃত আছে, আবার কোথাও বেশি কুণ্ডলীকৃত রয়েছে। যেটা কম কুণ্ডলীকৃত রয়েছে সেটাকে বলা হয় ইউক্রোমাটিন। যেটা একটু কম কুণ্ডলীকৃত রয়েছে যেটা হচ্ছে ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন। আর যে অংশটা একটু বেশি কুণ্ডলীকৃত রয়েছে সেটা হলো হেটারোক্রোমাটিন। এবার ভাবো এটা হচ্ছে হেটারোক্রোমাটিন অংশ, এটা হচ্ছে ইউক্রোমাটিন অংশ। এটা কখন না, অবশ্যই ইন্টারফেজ দশায়। এবারে যেহেতু ইউক্রোমাটিন অঞ্চলটা একটু ফাঁকা থাকে, তার মধ্যে এই যে হিস্টোন প্রোটিনগুলো একটু ফাঁকা থাকে এবং এরা কিন্তু সক্রিয় হয়, অধিক সংখ্যক জিন ধারণ করে, এরা সক্রিয় হয়। হেটারোক্রোমাটিন অংশটা কিন্তু সক্রিয় নয়, নিষ্ক্রিয় প্রকৃতির হয়। এবারে তোমরা পড়েছো যে যখন ইন্টারফেজ দশায় থাকে তখন ইউক্রোমাটিনটা হালকা বর্ণ ধারণ করে, হেটারোক্রোমাটিনটা গাঢ় বর্ণ ধারণ করে। আবার যখন বিভাজিত হচ্ছে তখন ক্রোমোজোমে পরিণত হচ্ছে, ঠিক উল্টো হয়। কীরকম ঘটে ব্যাপারটা না, দেখো যেটা ইউক্রোমাটিন ছিল সেটা সক্রিয় অংশ, সেটা কীভাবে অধিক কুণ্ডলীকৃত হতে শুরু করবে, এইভাবে কুণ্ডলীকৃত হয়ে যাচ্ছে, বেশি গাঢ় হয়ে যাচ্ছে। আর হেটারোক্রোমাটিন যেরকম কুণ্ডলীকৃত হয় না, যেরকম ছিল প্রায় সেরকম থাকে। আবার ইউক্রোমাটিন যেটা পুরো হালকা ছিল সেটা একদম বেশি কুণ্ডলীকৃত হতে শুরু করছে। তার মানে দিয়ে কি করছে না, তারপরে আবার হেটারোক্রোমাটিন, যেটা হেটারোক্রোমাটিন রয়েছে সেটা যেরকম ছিল সেরকম আছে। তার মানে বুঝতে পারছো যেটা ইউক্রোমাটিন ছিল সেটা অধিক কুণ্ডলীকৃত হয়ে কি হয়েছে না, গাঢ় বর্ণ ধারণ করেছে। আর যেটা হেটারোক্রোমাটিন ছিল সেটা সেরকম যেরকম ছিল সেরকম আছে, তখন সেটা হয়ে যাচ্ছে হালকা। মানে বুঝতে পারছো তো, অর্থাৎ ইউক্রোমাটিনটা যখন বিভাজন দশায় আসে, অর্থাৎ ক্রোমোজোম গঠন করে, তখন গাঢ় হয়ে যাচ্ছে, কারণ অধিক কুণ্ডলীকৃত হয়। হেটারোক্রোমাটিনটা সেরকম কুণ্ডলীকৃত হয় না, তাই যেরকম ছিল সেরকম থাকে, ফলে এর রেসপেক্টে এটা হালকা বর্ণ ধারণ করে। এবারে ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের মধ্যে এটাই হচ্ছে বেসিক যে জিনিস, এবং সেটা একটু ভালো করে জানতে হবে পার্থক্যর আকারে। এখানে ইউক্রোমাটিনের ক্ষেত্রে এটি ক্রোমোজোমের সক্রিয় অঞ্চল, হেটারোক্রোমাটিনের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঞ্চল, যেটা বললাম। ইউক্রোমাটিন ইন্টারফেস দশায় হালকা বর্ণ ধারণ করে, হেটারোক্রোমাটিন ইন্টারফেস দশায় গাঢ় বর্ণ ধারণ করে। ঠিক উল্টো ঘটে যখন বিভাজন হয়। আর এর পুরুত্ব, ইউক্রোমাটিনের পুরুত্ব 10 থেকে 30 আর্মস্ট্রং, হেটারোক্রোমাটিনের ক্ষেত্রে 100 আর্মস্ট্রং হয়ে থাকে বা তার বেশি হয়ে থাকে। ইউক্রোমাটিন যেহেতু এটা হচ্ছে সক্রিয়, তাই ক্রসিং ওভার ঘটবে, হেটারোক্রোমাটিনের ক্রসিং ওভার ঘটবে না। ইউক্রোমাটিন তাপমাত্রা, পিএইচ প্রভৃতি দ্বারা প্রভাবিত হয়, হেটারোক্রোমাটিন সাধারণত হয় না। এরপরে চলে আসো বার বডি কি, হয়তো ক্লাস 10-এ তোমরা অনেকেই পড়েছো বার বডি। স্ত্রী লোকেদের ক্ষেত্রে যদি ক্যারিওটাইপ দেখি 44A প্লাস XX, আর পুরুষদের ক্ষেত্রে 44A প্লাস XY। এবারে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে পুরুষদের ক্ষেত্রে একটাই মাত্র এক্স ক্রোমোজোম রয়েছে, স্ত্রীদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম রয়েছে। তো এদের মধ্যে ডোজ সমান করার জন্য বা সমতা নিয়ে আসার জন্য স্ত্রী দেহে দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোম কি হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, দিয়ে এটাকে বলা হচ্ছে বার বডি। তাহলে বার বডি কি, দেখো স্ত্রী দেহে দুটি এক্স ক্রোমোজোমের মধ্যে একটি এক্স ক্রোমোজোম নিষ্ক্রিয় হয়ে যায়, সেটি ঘন রঞ্জক সম্পন্ন একটা উপাদানে পরিণত হয়, তখন তাকে বলা হচ্ছে বার বডি। এর নাম বার বডি হলো কেন না, বিজ্ঞানী মুরে বার 1944 খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেন বা নামকরণ করেন, তাই তার নাম অনুসারে এটির নাম হয়েছে বার বডি। নেক্সট চলে আসো লায়োনাইজেশন কি না, যে পদ্ধতিতে স্ত্রী দেহের এই যে এক্স ক্রোমোজোমটা নিষ্ক্রিয় হয়ে যায় সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে কি লায়োনাইজেশন। এবারে নিউক্লিয়াসের রাসায়নিক গঠন, ডিএনএ থাকে 9 থেকে 12%, ক্ষারীয় প্রোটিন 15%, প্রশমিত প্রোটিন 65%, আরএনএ থাকে 5% এবং লিপিড থাকে 3%, অল্প মাত্রায় বিভিন্ন প্রকার আয়ন থাকে। কাজ কি, নিউক্লিয়াসের কাজ নতুন করে আর বলার নেই, এটি আদর্শ কোষে প্রয়োজনীয় এবং সংযোজক অংশ, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের যে জেনেটিক পদার্থ ডিএনএ কোষ থেকে কোষে জীবদেহের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য ধারণ করতে এবং বৈশিষ্ট্য সঞ্চালনে সাহায্য করে। এরপরে আমরা দেখব কি না মাইক্রোটিবিউলস। মাইক্রোটিবিউলস কি
না মাইক্রোটিবিউলস হচ্ছে আদর্শ কোষে সাইটোপ্লাজমে অবস্থিত টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত হয়। টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত সূক্ষ্ম ক্ষুদ্র ফাঁপা নলের মতো অংশ, যাকে বলা হচ্ছে মাইক্রোটিবিউল। একটু যদি গঠনটা দেখি আমরা, মাইক্রোটিবিউল কি আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী রবার্ট এবং ফ্রান্সি এটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এর একদম গঠনে চলে আসি। দেখো এখানে দু ধরনের টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত হয়। এই যে সুন্দর করে ছবিটা দেওয়া আছে, দেখো একটা দেওয়া আছে এই যে অংশটা, এটা হচ্ছে লাল অংশটা, যেটা এই লাল অংশটা, এবং আরেকটা হচ্ছে হলুদ অংশটা। এইটা হচ্ছে, একটা হলো আলফা টিবিউলিন প্রোটিন, তারপরে রয়েছে বিটা টিবিউলিন প্রোটিন। এইভাবে এটা হচ্ছে আলফা এবং এটা হচ্ছে বিটা। একটা হচ্ছে আলফা টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত এরকম একটা রিং, তারপরে বিটা টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত একটা, তারপরে একটা আলফা টিবিউলিন দ্বারা গঠিত। এইভাবে একটা নলাকার গঠন সৃষ্টি করে, যাকে বলা হয় অনুনালিকা বা মাইক্রোটিবিউল। মনে রাখবে যে নলের প্রাচীর 13টি প্রোটোটিবিউলের দ্বারা গঠিত হয় এবং সর্পিল আকারে থাকে। কতগুলো দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এবং 13। এইরকম এই যে পুরো নলাকার অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই নলাকার অংশটা, এই যে আমি একটু মুছে দিই, এই নলাকার অংশটা কি দ্বারা গঠিত হয়? 13টি এরকম টিবিউলস দ্বারা গঠিত হয়। একদম ভালো করে মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। 13টি প্রোটোটিবিউলের সমন্বয়ে এটা গঠিত হয়। এর কাজ কি? এরা কোষের চলনে সাহায্য করে, সিলিয়া ফ্লাজেলার আন্দোলনে সাহায্য করে, কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করে, স্পার্মিওজেনেসিসের সময় শুক্রাণু গঠনে সাহায্য করে। এগুলো হচ্ছে এদের কাজ। মাইক্রোফিলামেন্ট উদ্ভিদ এবং প্রাণী কোষে সাইটোপ্লাজমে বর্তমান প্রোটিন নির্মিত যে সমস্ত অতি সূক্ষ্ম সংকোচনশীল তন্তু যেগুলো কোষীয় চলনে সাহায্য করে, তাকে বলা হয় মাইক্রোফিলামেন্ট। বিজ্ঞানী কর্ন কোষের সর্বপ্রথম এটা আবিষ্কার করেছিলেন। এখানে দু রকমের অ্যাক্টিন প্রোটিন দ্বারা থাকে, অ্যাক্টিন প্রোটিন যুক্ত হয়ে থাকে, এবং অ্যাক্টিন এবং তোমার মায়োসিন, দু ধরনের প্রোটিন থাকে। একটা হচ্ছে অ্যাক্টিন প্রোটিন আর একটা হচ্ছে মায়োসিন প্রোটিন দ্বারা মূলত এটা গঠিত হয়ে থাকে। অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন ক্রস ব্রিজ দ্বারা যুক্ত হয়ে কি তৈরি করে না মাইক্রোফিলামেন্ট। তার মানে এখানে দেখো এই যে গোল গোল যে ফিলামেন্টগুলো দেখতে পাচ্ছ, প্রোটিনগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, আর মাঝে এই অংশটা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট। অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্টের দ্বারা এটা মূলত গঠিত হচ্ছে। এর কাজ কি? সাইটোপ্লাজমীয় যে স্কেলিটন, সাইটোস্কেলিটন গঠনে সাহায্য করে। এছাড়াও মাইক্রোভিলাই দৃঢ়তা প্রদান করে, কোষের দ্বিস্তরীয় অর্ধতরল যে ফসফোলিপিডের স্তর সেটা গঠনে সাহায্য করে। এই হচ্ছে এদের কাজ। এই কাজগুলো একটু ভালো করে পড়বে। এরপরে চলে আসো প্রোটোপ্লাজম। প্রোটো মানে হচ্ছে আদি, আর প্লাজম হচ্ছে গঠন। কোষের মধ্যে যে সজীব ঈষৎ স্বচ্ছ দানাদার কলয়েডীয় পদার্থ থাকে তাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। আর নামকরণ কে করেন অলরেডি তোমরা জানো, একদম প্রথম ক্লাসেই বলেছিলাম, বিজ্ঞানী পার্কিনজি। যে জেলির মতো এই উপাদানটাকে কি বলছেন না প্রোটোপ্লাজম। আর বিজ্ঞানী হাক্সলে প্রোটোপ্লাজমকে বলেছেন জীবনের ভৌত ভিত্তি, কারণ এখানে যাবতীয় জৈবনিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। আর প্রোটোপ্লাজমের তরল উপাদান তাকে সাইটোপ্লাজম বলা হয়, এবং তার মধ্যে ধাত্র থাকে, আর কিছু সাইটোপ্লাজমীয় যে স্কেলেটন সিস্টেম সেটা রয়েছে। এন্ডোমেমব্রেন তন্ত্র তো রয়েছে। কী কী দ্বারা গঠিত এন্ডোমেমব্রেন তন্ত্র? না গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমীয় জালিকা এবং ভ্যাকুওল, এই 4টা সমন্বয়ে গঠিত হয়। বিভিন্ন প্রকার পর্দাবৃত কোষ অঙ্গাণুগুলো থাকে, মাইক্রোটিবিউলার কিছু গঠন থাকে, যেরকম আবার কি থাকে তোমার সিলিয়া ফ্লাজেলা যদি হয় তার মধ্যে সেন্ট্রিওল, বেসাল বডি ইত্যাদি উপাদানগুলো থাকে। সাইটোপ্লাজমের ধাত্রের কাজ কি? না ধাত্র কোষ অঙ্গাণু বা সেল অর্গানেলগুলোকে ধারণ করে। এছাড়া সেল ইনক্লুশন যেগুলো রয়েছে সেই সমস্ত সেল ইনক্লুশনকে ধারণ করে। সাইক্লোসিস, তারপরে রোটেশন, সার্কুলেশন, এই সমস্ত প্রক্রিয়াগুলোকে এর মধ্যে সম্পন্ন হতে সাহায্য করে। এবার এর মধ্যে কিছু অ্যারগ্যাস্টিক পদার্থ রয়েছে। কিছু অ্যারগ্যাস্টিক পদার্থ মানে কি না সজীব কোষ অঙ্গাণুগুলি ছাড়া কোষের সাইটোপ্লাজমে যে সমস্ত অজীবজ বস্তু সঞ্চিত থাকে সেগুলোকে বলা হচ্ছে অ্যারগ্যাস্টিক পদার্থ। অ্যারগ্যাস্টিক পদার্থ মূলত কি কি না সঞ্চিত খাদ্যবস্তু কিছু থাকে, কিছু খরিত পদার্থ থাকে এবং কিছু বর্জ্য পদার্থ থাকে। সঞ্চিত খাদ্যবস্তুর মধ্যে শুধু জাস্ট নামগুলো মনে রাখবে। শ্বেতসার থাকে, কোথায় থাকে? আলু, চাল, ভুট্টা, গম, ডাল ইত্যাদি থাকে শ্বেতসার। এছাড়া আমরা কি দেখতে পাবো না
গ্লাইকোজেন থাকে, প্রাণী কোষে যকৃতে এবং পেশিকোষে গ্লাইকোজেন থাকে, ইনিউলিন থাকে, ইনিউলিন হচ্ছে এক প্রকারের শর্করা যেটা উদ্ভিদের মধ্যে এটা সঞ্চিত থাকে, এবং কিছু তৈলবিন্দু থাকে, ফ্যাট জাতীয় যে সমস্ত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দ্বারা গঠিত হয় এই তৈলবিন্দু, যেটা এই বাদাম বা সর্ষে জাতীয় যে বীজ থাকে তার মধ্যে এটা সঞ্চিত থাকে। আর কি থাকে না, আর জাইমোজেন দানা এবং প্রোটিন থাকে, এবং প্রোটিন দানাকে বলা হচ্ছে অ্যালিউরন দানাও বলা হয়। এইগুলো সঞ্চিত থাকে অ্যারগ্যাস্টিক পদার্থের হিসেবে। এবারে কিছু খরিত পদার্থের মধ্যে কী কী খরিত হয়? নেকটার খরিত হয়, রঞ্জক পদার্থ খরিত হয়, উৎসেচক খরিত হয়। বর্জ্য পদার্থের মধ্যে উদ্ভিদের রয়েছে গঁদ, রজন, তারপরে তরুক্ষীত, এছাড়া ধাতব ক্যালাস, এই সমস্ত উপাদানগুলো, ট্যানিন, উপক্ষার, এগুলো কিন্তু কি করে না, এগুলো বর্জ্য পদার্থ হিসাবে এখানে সঞ্চিত থাকে। মেটাপ্লাস্টিক বডির মধ্যে হচ্ছে গ্লাইকোজেন দানা এবং জাইমোজেন দানা এবং চর্বি বটিকা, এইগুলো হচ্ছে সঞ্চিত থাকে। এইগুলো হলো কোষের যে উপাদান, পুরো যে অ্যারগ্যাস্টিক পদার্থ আমরা বললাম সেই অ্যারগ্যাস্টিক পদার্থ, এইটা তোমরা ভালো করে মনে রাখবে। তো এই ছিল তোমাদের এই যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 8, যে সেল দ্য বেসিক ইউনিট অফ লাইফ, সেই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। আশা করি তোমরা চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, এবং শুধু এমসিকিউ আলোচনা করব তা নয়, পরের ক্লাসটা এইভাবেই হবে, প্রথম কিছু এমসিকিউ আলোচনা করব, তারপরে আমরা সেল ডিভিশনে চলে আসব। সেল ডিভিশনের আগে আরেকটা চ্যাপ্টার পড়ে নেব, সেটা হচ্ছে বায়োমলিকুলস, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই বায়োমলিকিউলস। এই বায়োমলিকিউলস চ্যাপ্টারটা পরের দিন শুরু করব, তারপরে সেল ডিভিশনে আসব। অর্থাৎ আমরা একটা ইউনিট যখন ধরেছি সেই ইউনিটের যে একটার পর একটা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলো শেষ করব। চ্যাপ্টারটা যে শেষ করলাম তোমরা বুঝতে পারলে কি পারলে না, অবশ্যই ফিডব্যাক তোমরা কমেন্ট বক্সে জানাবে। তোমরা কেউ কিন্তু কমেন্ট করছো না, সবার কাছে অনুরোধ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আশা করি তোমাদের কাছে ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ, গুড নাইট।